আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের জৈব যৌগের 4 নাম্বার পর্বে। 4 নাম্বার পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু টপিক দেখব। এই টপিকগুলোর ইন্টেন্সিটি অনেক বেশি। তুমি যত আস্তে আস্তে আমার সাথে দেখা শুরু করবে তুমি বুঝতে পারবা এই টপিকগুলোর ইন্টেন্সিটি কেন বেশি, কেন এগুলো পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এগুলো আমরা পড়বো, আস্তে আস্তে দেখবো, এই জায়গার জিনিসপত্রগুলো আমরা A to Z শিখে ফেলবো এবং লাস্ট অফ অল এখান থেকে যা যা আসবে এগুলো আমি প্রত্যেকটা তোমাকে A to Z দেখায় দিব যে এটা এভাবে পড়ো, এটা এভাবে পড়ো, এটা এভাবে পড়ো। তো চলো আমরা দেরি না করে শুরু করি, কথাবার্তা না বলে শুরু করি। আজকের ক্লাসে আমরা শুরুই করব হচ্ছে তোমার দিয়ে, এই যে আগের দিন আমরা হচ্ছে যে অ্যালকিন পর্যন্ত পড়েছিলাম। আমরা আজকে অ্যালকাইন, হাকেল তত্ত্ব, বেনজিন, টলুইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড এই পর্যন্ত পড়বো। অ্যালকোহল থেকে আমরা লাস্ট পর্বে পড়বো। সো আমরা যদি যাই, এই পর্যন্ত যাই, প্রথমেই আসে দেখো আমাদের এখানে অ্যাসিটিলিন আসে, মানে অ্যালকাইন যেই পার্টটা আছে, অ্যালকাইন পার্টে আমাদের অনেক কিছু পড়া লাগবে না, জাস্ট অ্যাসিটিলিন পড়লে হবে। অ্যাসিটিলিনের বেশ কয়েকটা জিনিসপত্র পড়লে হবে। দেখো অ্যালকাইন মানে কি? অ্যালকাইন মানে হচ্ছে CnH2n-1, মানে হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ধন, যেটা এটা হচ্ছে অ্যালকাইন। সেই অ্যালকাইনের ভিতরে অ্যাসিটিলিন মানে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন যেটা আছে। 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন কোনটা আছে ভাইয়া? CH ট্রিপল বন্ড CH, যেটাকে আমরা ইথাইন বলতে পারি, ইথাইন বলতে পারি। এটার আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন, ঠিক আছে? ইথাইন বা অ্যাসিটিলিন। তো এই হচ্ছে আমাদের হচ্ছে যে অ্যাসিটিলিন যে প্রস্তুতির পার্টটা আছে সেইটার বেসিক। এখন আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে মিথেন থেকে বা প্রাকৃতিক গ্যাস থেকে, প্রাকৃতিক গ্যাস হচ্ছে মিথেন, এইটা থেকে অ্যাসিটিলিন প্রস্তুত করব। ভাইয়া মিথেন বা প্রাকৃতিক গ্যাস থেকে অ্যাসিটিলিন কিভাবে প্রস্তুত করা যায়? প্রথমে তুমি মিথেন নিবা, এরপর এখানে তুমি অক্সিজেন নিবা। অক্সিজেন নিয়ে কি করা হয়? জারণ করা হয় বা দহনও বলতে পারো। সো মিথেনকে তুমি যদি জারণ করো অক্সিজেনের উপস্থিতিতে, এবং এটা তুমি 1500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি জারণ করো, 1500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তুমি যদি জারণ করো, তাহলে এই জায়গা থেকে তোমার CH ট্রিপল বন্ড CH এটা প্রস্তুত হয়। CH ট্রিপল বন্ড CH প্রস্তুত হয়। তাহলে দেখো মিথেনকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে অক্সিজেনের উপস্থিতিতে জারণ করলে তোমার অ্যাসিটিলিন বা ইথাইন প্রস্তুত হয়। এটা হচ্ছে আমার অ্যাসিটিলিন। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। এখন আসো আমরা পরবর্তী পার্ট যাই। পরবর্তী পার্ট বলছে ক্যালসিয়াম কার্বাইড থেকে। ভাই ক্যালসিয়াম কার্বাইড কই পাবো? ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইন বা অ্যাসিটিলিন প্রস্তুত করা যায়। ক্যালসিয়াম কার্বাইড কই পাবো? ভালো করে খেয়াল করে দেখবা, আমাদের কাছে ক্যালসিয়াম কার্বনেট আছে। ক্যালসিয়াম কার্বনেট মানে কি? চুন। এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দিই, তাহলে আমাদের এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কি তৈরি হয়? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। ভাইয়া এইটা আমরা ক্যালসিয়াম অক্সাইড তৈরির বিক্রিয়া করলাম, বাট আমরা তো ক্যালসিয়াম কার্বাইড পাই নাই, তাই না? ক্যালসিয়াম কার্বাইডের সংকেত হচ্ছে CaC2। ক্যালসিয়াম কার্বাইডের সংকেত কি? ক্যালসিয়াম কার্বাইডের সংকেত হচ্ছে CaC2। ভালো করে খেয়াল করো, আমরা যদি ক্যালসিয়াম কার্বাইড তৈরি করতে চাই তাহলে ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বন যোগ করা লাগবে। ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বন যোগ করে এই জায়গাতে যে বিক্রিয়াটা আমরা করব ক্যালসিয়াম কার্বাইড তৈরির জন্য, এইটা একটা 2000 ডিগ্রি সেন্টিগ্রেডে তৈরি হওয়া বিক্রিয়া। কত ডিগ্রিতে? 2000 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো 2000 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি? অনেক ব্যয়বহুল না? এই বিক্রিয়া অনেক ব্যয়বহুল, ঠিক আছে? অনেক ব্যয়বহুল। তার মানে এই ব্যয়বহুল বিক্রিয়া দিয়ে আমরা এখানে ক্যালসিয়াম কার্বাইড তৈরি করতেছি। সো ক্যালসিয়াম কার্বাইডটা তৈরি করা অনেক ব্যয়বহুল, যার কারণে ক্যালসিয়াম কার্বাইডের মাধ্যমে অ্যাসিটিলিন গ্যাস প্রস্তুত করাও অনেক ব্যয়বহুল। তো খেয়াল করো, আমরা এখানে ক্যালসিয়াম কার্বাইড পাইলাম। এখন আমরা যদি এই ক্যালসিয়াম কার্বাইড যেটা আছে, এই ক্যালসিয়াম কার্বাইডকে জাস্ট আদ্র বিশ্লেষণ করি। আদ্র বিশ্লেষণ মানে কি? আদ্র বিশ্লেষণ মানে এখানে জাস্ট তুমি পানি দাও, পানি দিলে এটা হচ্ছে CH ট্রিপল বন্ড CH এটা তৈরি হবে। CH ট্রিপল বন্ড CH বা CH ট্রিপল বন্ড CH হলে এইটা হচ্ছে অ্যাসিটিলিন। এটা কি? এটা হচ্ছে অ্যাসিটিলিন। তাহলে খেয়াল করো, আমরা ক্যালসিয়াম কার্বাইড দিয়ে অ্যাসিটিলিন প্রস্তুত করলাম। তো ভালো করে খেয়াল করলে দেখবা এই অ্যাসিটিলিন যেটা, এটা কিন্তু জৈব যৌগ, বাট আমরা এটা প্রস্তুত করা শুরু করছি অজৈব যৌগ দিয়ে না? ক্যালসিয়াম কার্বাইডকে একটা অজৈব যৌগ, এই অজৈব যৌগকে ভাঙতে অ্যাসিটিলিন পর্যন্ত চলে আসছি। তাহলে খেয়াল করো, আমরা ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যাসিটিলিন পর্যন্ত যেটা পাইছি, এটা আমরা অজৈব যৌগ থেকে জৈব যৌগ আসলাম না? অজৈব যৌগ থেকে জৈব যৌগ আসলাম। সো এটা হচ্ছে আমাদের প্রথম একটা বিক্রিয়া। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। এরপরে খেয়াল করো, অ্যালকাইনের শনাক্তকারী বিক্রিয়া আছে। অ্যালকাইনের কি আছে ভাইয়া? শনাক্তকারী বিক্রিয়া। তো অ্যালকাইনের শনাক্তকারী বিক্রিয়ার ভিতরে আমাদের স্পেসিফিক ভাবে শিখতে হবে অ্যালকাইন 1। অ্যালকাইন 1 ভালো করে খেয়াল করো, যখনই আমরা কোনো অ্যালকাইন 1 পাবো, অ্যালকাইন 1 মানে কি? এই ধরো অ্যাসিটিলিন CH ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে অ্যাসিটিলিন। এই অ্যাসিটিলিনের আরেকটা নাম হচ্ছে অ্যালকাইন 1। কেন? কারণ হচ্ছে 1 নাম্বার কার্বনে হাইড্রোজেন আছে।
কেন? কারণ হচ্ছে 1 নাম্বার কার্বনে হাইড্রোজেন আছে, এই তোমার হচ্ছে ট্রিপল বন্ড আছে। 1 নাম্বার কার্বন কি বলতেছি, 1 নাম্বার কার্বনে হাইড্রোজেন মানে কি, 1 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড আছে। তো ভালো করে খেয়াল করলে দেখবা CH3 C ট্রিপল বন্ড CH, এইটাও যদি খেয়াল করো এইটাও কিন্তু অ্যালকাইন 1। আমি যদি আরো বড় করি CH3 CH2 C ট্রিপল বন্ড CH, ভালো করে খেয়াল করলে দেখবা এটাও আমাদের অ্যালকাইন 1। কেন? কারণ এই সবগুলোর ক্ষেত্রে 1 নাম্বার কার্বনে আমাদের ট্রিপল বন্ড আছে, 1 নাম্বার কার্বনে আমাদের ট্রিপল বন্ড আছে, 1 নাম্বার কার্বনে আমাদের ট্রিপল বন্ড আছে। সো 1 নাম্বার কার্বনে যদি ট্রিপল বন্ড থাকে এটাকে আমাদের অ্যালকাইন 1 বলে। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে অ্যালকাইন 1। তো এটা আমরা মাথায় রাখবো, অ্যালকাইন 1, ঠিক আছে, অ্যালকাইন 1। সো 1 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড হলে সেটা অ্যালকাইন 1। এই অ্যালকাইন 1 এর ক্ষেত্রে যদি আমরা ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া করি, ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া করি, সো 2 মোল থেকে আমাদের 2টা হাইড্রোজেন সোডিয়ামের সাথে তোমার রিপ্লেস হয়ে যাবে, যে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে আর এই সোডিয়াম এখানে বসে যাবে। সোডিয়াম এখানে বসে গেলে CH ট্রিপল বন্ড CNA এটা প্রস্তুত হয়। পাশাপাশি এখানে আমরা হাইড্রোজেন গ্যাস পাই। এই হাইড্রোজেন গ্যাস থেকে আমরা শনাক্তকরণ করতে পারি যে এখানে অ্যালকাইন 1 ছিল। এটার ক্ষেত্রেও সেম, তুমি এখানে যদি ধাতব সোডিয়াম নাও, এই ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া করালে এই অ্যালকাইন 1 এর হাইড্রোজেন এটাকে সে রিপ্লেস করতে পারে CH3C ট্রিপল বন্ড CNA। তাহলে ঘটনা কি ঘটলো? ঘটনা হচ্ছে আমাদের এখানে, ভালো করে মাথায় রাখবা, ঘটনা কি ঘটলো? ঘটনা হচ্ছে আমাদের এখানে সোডিয়াম হাইড্রোজেনকে রিপ্লেস করলো। কি করলো ভাইয়া? সোডিয়াম হাইড্রোজেনকে রিপ্লেস করলো। তাহলে হাইড্রোজেনকে রিপ্লেস করে যেই হাইড্রোজেনটা প্রডিউস হচ্ছে এই হাইড্রোজেন কি হবে? এই হাইড্রোজেন গ্যাস আকারে উড়ে যাবে। মাথায় রাখবো, এই হাইড্রোজেন গ্যাস আকারে উড়ে যাবে। তো হাইড্রোজেন কেন উড়ে যাচ্ছে? খেয়াল করো, এই জায়গাতে ধাতব সোডিয়াম যেটা আছে এটা সক্রিয়তা অনেক বেশি, আর এই অ্যালকাইন 1 যেটা আছে, অ্যালকাইন 1 এর ক্ষেত্রে এই অ্যালকাইন 1 এর হাইড্রোজেন এইটাকে ইজিলি এখান থেকে রিপ্লেস করতে পারে ধাতব সোডিয়াম, করে এখান থেকে উড়ে চলে গেল। বুঝতে পারছো? সো সেম অ্যালকাইন 1 এর সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়া করলে তুমি এখানে বসাইতে পারবা CH3 CH2 C ট্রিপল বন্ড CNA। এই হচ্ছে আমাদের বেসিক বিক্রিয়া। তাহলে অ্যালকাইন 1 এর সাথে এটা আমরা বুঝতে পারলাম। এবার খেয়াল করো, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে, প্রশ্ন হচ্ছে অ্যালকাইন 1 অম্লধর্মী হয় কেন? এইটা আমাদের তোমার এইচএসসিতে বোর্ড পরীক্ষাতে ব্যাখ্যামূলক প্রশ্নে আসতো, বাট আমরা যখন অ্যাডমিশনে পড়বো তখন আমাদের এটা ব্যাখ্যামূলক প্রশ্নে পড়া লাগবে না, এটা আমাদের এমসিকিউতে পড়া লাগবে। কিসের জন্য? এমসিকিউতে। এমসিকিউতে তোমাকে প্রশ্ন করবে নিচের কোনটি অম্লধর্মী। প্রশ্ন কি করবে? নিচের কোনটি অম্লধর্মী। ভাইয়া নিচের কোনটি অম্লধর্মী এইটা যদি প্রশ্ন করে তাহলে তোমাকে উত্তর লিখতে হবে অ্যালকাইন 1, ঠিক আছে? নিচের কোনটি অম্লধর্মী এটা যদি প্রশ্ন করে তাহলে উত্তর লিখতে হবে অ্যালকাইন 1। ভাই অ্যালকাইন 1 যদি অম্লধর্মী হয়, তাহলে অ্যালকাইন 1 যদি অম্লধর্মী হয় তাহলে কারা অ্যালকাইন 1? দেখো নিচের কোনটি অম্লধর্মী, তাহলে CH ট্রিপল বন্ড CH এটা হচ্ছে অম্লধর্মী, কারণ কি অ্যালকাইন 1। তারপরে দেখো একটু আগে দেখছি CH3 C ট্রিপল বন্ড CH এটা হচ্ছে অম্লধর্মী, অ্যালকাইন 1। তারপরে খেয়াল করো CH3 C CH2 তারপরে C ট্রিপল বন্ড CH এটা কি? অ্যালকাইন 1। তাহলে এই যে এই টাইপের অ্যালকাইন 1 গুলো আছে, এই অ্যালকাইন 1 গুলো কি? অ্যালকাইন 1 গুলো হচ্ছে অম্লধর্মী। অ্যালকাইন 1 গুলো কি? অ্যালকাইন 1 গুলো হচ্ছে অম্লধর্মী। তাহলে কোনটি অম্লধর্মী যদি জিজ্ঞাসা করে নিচের কোনটি অম্লধর্মী এবং অপশনের ভিতরে অ্যালকাইন 1 থাকে, তাহলে সবসময় দাগাবে অ্যালকাইন 1 হচ্ছে অম্লধর্মী। ঠিক আছে? এটা মাথায় রাখবে, এটা এমসিকিউতে মাস্ট আসে, এমসিকিউ এর জন্য মহা গুরুত্বপূর্ণ, প্রচুর আসতে দেখা যায়। তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিবা কোথাও না কোথাও তুমি এটা পাবা। তো যতগুলো পরীক্ষা দিবা তুমি তো চাইবা না যে তুমি ভুল করতে, তাই না? কমন জিনিস ভুল করা যাবে না, এটা কমন জিনিসের ভিতরে পড়ে, সো ভুল করবা না। ওকে, এবার আসো আমরা পরবর্তী পার্টে যাই। পরবর্তী পার্টে দেখো ওইটাই বলছে, দেখো ঢাকা ইউনিভার্সিটি 24-25 আসছে, মানে গতবারই দিয়ে দিছে, বলছে কোন যৌগটি সবচেয়ে বেশি অ্যাসিডিক। অ্যাসিডিক মানেই তো অম্লধর্মী, তাই না? অ্যাসিডিক মানেই তো অম্লধর্মী। দেখো এমসিকিউতে এই কথাটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো দেখো এখানে যে কয়টা আছে, মিথেন, তারপরে বেনজিন, তারপরে ইথিন, এবং দেখো এই জায়গায় আছে হচ্ছে অ্যাসিটিলিন। তাহলে অ্যাসিটিলিন মানে হচ্ছে আমার অ্যালকাইন 1। অ্যালকাইন 1 হলে এটা কি হবে? এটা হবে হচ্ছে অম্লধর্মী। বেসিক জিনিস একবার শিখে নিলে ইজিলি পারার কথা। এবার আসো হাকেল তত্ত্ব পড়তে হবে। হাকেল তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যালকাইনের পরে হাকেল তত্ত্বটা আমাদের দেখতে হবে। হাকেল তত্ত্ব জিনিসটা কি খেয়াল করো। হাকেল তত্ত্ব অ্যারোমেটিক হাইড্রোকার্বনের জন্য ব্যবহার হয়। কিসের জন্য? অ্যারোমেটিক। তাহলে আমরা এতক্ষণ যা পড়তেছিলাম সব হচ্ছে অ্যালিফেটিক ছিল, এখন আমরা অ্যারোমেটিকে প্রবেশ করব। তো হাকেল তত্ত্বের ভিতরে
হাকেল তত্ত্বের ভিতরে অ্যারোমেটিক যে ব্যাপারটা আছে না, এই অ্যারোমেটিক ব্যাপারটাকে ব্যাখ্যা করার জন্য একটা নতুন ওয়ার্ড শিখতে হবে, সেটা হচ্ছে কনজুগেশন। কনজুগেশন, হ্যাঁ কনজুগেশন মানে কি? কনজুগেশন মানে হচ্ছে যদি কোথাও আমাদের এমন হয় একটা সিগমা বন্ধন, তারপর একটা পাই বন্ধন, তারপর একটা সিগমা বন্ধন, তারপর একটা পাই বন্ধন, তারপর একটা সিগমা বন্ধন, তারপর একটা পাই বন্ধন, এরকম অল্টারনেট করতে থাকে, অল্টারনেট করতে পারে, সিগমা পাই অল্টারনেট করতে থাকে, সিগমা পাই অল্টারনেট করতে থাকলে সেখানে আমার কনজুগেশন হয়। তার মানে ধরো এরকম যদি হয় কোথাও সিঙ্গেল বন্ড, তারপরে আবার ডাবল বন্ড, তারপরে আবার সিঙ্গেল বন্ড, তারপরে আবার ডাবল বন্ড, এভাবে চলতে থাকে, মানে অল্টারনেট করতে থাকে, তাহলে কি হয়? এটা হচ্ছে অল্টারনেট অর্ডারে হয়, তাই না? অল্টারনেটিভ অর্ডার। তো অল্টারনেটিভ অর্ডারে যদি এভাবে চলতে থাকে তখন সেটাকে আমরা কনজুগেশন বলি। তাহলে কনজুগেশন ব্যাপারটা বুঝছো? সিগমা পাই সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল, এটাকে বলে কনজুগেশন। সো কনজুগেশন যদি থাকে তাহলে সে অ্যারোমেটিক হাইড্রোকার্বন দেখানোর সম্ভাবনা আছে। কনজুগেশন যদি থাকে তাহলে সে অ্যারোমেটিক হাইড্রোকার্বন দেখানোর সম্ভাবনা আছে। এবার শুধুমাত্র কনজুগেশন থাকলেই হবে না, হাকেল বলতেছে, হাকেল তত্ত্ব মতে হাকেল বলতেছে কোথাও যদি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে, তাহলে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন যদি থাকে তাহলে সে অ্যারোমেটিক। তাহলে কি? তাহলে সে অ্যারোমেটিক। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। এখন এই জায়গাতে এই যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকলে অ্যারোমেটিক, এটা আমরা কেমনে বুঝবো? দেখো এই জায়গাতে n যেই জিনিসটা আছে না, n মানে হচ্ছে রিং সংখ্যা, রিং সংখ্যা বা হচ্ছে কতগুলা আমাদের চক্র আছে, কতগুলো হচ্ছে আমাদের চক্র আছে সেটা। তো ভালো করে খেয়াল করো, যদি আমাদের কোথাও একটা চক্র থাকে, যেমন ধরো বেনজিন, আমরা যদি একটা বেনজিন আঁকি, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা, শুধু বেনজিনকে ব্যাখ্যা করলেই তুমি অ্যারোমেটিক ব্যাপারটা বুঝতে পারবা। বেনজিনে একটা সিঙ্গেল বন্ড থাকে, তারপর একটা ডাবল বন্ড থাকে, তারপর একটা সিঙ্গেল বন্ড থাকে, তারপর আবার একটা ডাবল বন্ড থাকে, তারপর আবার একটা সিঙ্গেল বন্ড থাকে, তারপরে আবার একটা ডাবল বন্ড থাকে। দেখো আবার একটা ডাবল বন্ড থাকে, তাহলে দেখো ডাবল সিঙ্গেল, এই যে জিনিসটা আছে এটাকে কনজুগেশন বলে না? এইটাকে কনজুগেশন বলে। ভাইয়া এবার চিন্তা করো, কনজুগেশন হয়ে গেল, এই কনজুগেশনের পর এখন আমরা এই জায়গাতে রিং কয়টা পাচ্ছি? ভালো করে খেয়াল করলে দেখবা n = 1 পাই। n = যদি 1 পাই তাহলে আমার 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকার কথা, তাহলে 4 × n এর জায়গায় 1 + 2 মানে আমার আসে কত? 6। তাহলে এখানে দেখো 6 পাই ইলেকট্রন আসে না? খেয়াল করলে দেখবা এই বেনজিন রিংয়ে পাই বন্ধন আছে, পাই বন্ড আছে কয়টা ভাইয়া? পাই বন্ড আছে 1 2 3, তিনটা পাই বন্ড, তাই না? তিনটা পাই বন্ড। ভাইয়া পার বন্ডে, একটা বন্ডে কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন। তাহলে একটা বন্ডে যদি দুইটা ইলেকট্রন হয় টোটাল মিলে 6 পাই ইলেকট্রন পাওয়া যায়। কি পাওয়া যায়? 6 পাই ইলেকট্রন। কোথাও যদি 6 পাই ইলেকট্রন থাকে তার মানে ঠিক উল্টা ভাবে তুমি এটাও চিন্তা করতে পারবা 6/2 মানে কত আসবে? 3 পাই ইলেকট্রন। কি আসবে? 3 পাই ইলেকট্রন। সো এই হচ্ছে আমাদের হাকেল তত্ত্ব মতে আমাদের এইটা অ্যারোমেটিক কিনা তার ব্যাখ্যা। ওকে, এবার খেয়াল করো, এইটার পরে আমাদের আরেকটা যৌগ আছে, সেটা অ্যারোমেটিক কিনা দেখতে হবে। যেমন ধরো বেনজিন চক্র যদি কোথাও দুইটা থাকে তখন সেটাকে বলে হচ্ছে ন্যাপথলিন। তখন সেটার নাম কি? তখন সেটার নাম হচ্ছে ন্যাপথলিন। ওকে, ন্যাপথলিন। এবার খেয়াল করো, আমরা দেখতে চাচ্ছি যে এই ন্যাপথলিনে চক্র আছে দুইটা, আমি ধরে নিলাম এটা অ্যারোমেটিক, তো ন্যাপথলিনে চক্র আছে দুইটা, তাহলে এখন এখানে পাই বন্ধন কয়টা পাবো এটা বের করতে চাচ্ছি। তাহলে পাই বন্ধন কয়টা পাবো এটা বের করার জন্য 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন লিখতে হবে। চক্র যেহেতু দুইটা তাহলে 4 × 2 + 2 ক্যালকুলেশন করলে দেখো 10 আসবে, তাহলে এখানে আসবে 10 পাই ইলেকট্রন। ভাই 2 দিয়ে ভাগ করলে এখানে আমরা 5 পাই বন্ড পাই। তাহলে এই জায়গায় টোটাল মিলে আমাদের পাই বন্ড হবে কয়টা? 5টা। পাই বন্ড কয়টা হবে? 5টা। ভাই আমরা যদি এভাবে খেয়াল করি, এখানে আমার ডাবল বন্ড আছে, তারপরে কি এখানে ডাবল বন্ড, এখানে আমার ডাবল বন্ড আছে। সো এই জায়গায় যদি ডাবল বন্ড থাকে এরকম যদি হয়, আচ্ছা কোথায় ডাবল বন্ড দিব? এমন জায়গায় ডাবল বন্ড দিতে হবে যেটা দিয়ে আমাদের মিলবে। সো খেয়াল করো, ডাবলের পরে এইটা আমার সিঙ্গেল, তারপরে এখানে আমার ডাবল, এইটা আমার সিঙ্গেল, তারপরে এখানে আমার ডাবল, তারপরে এইটা আমার সিঙ্গেল, তারপরে এখানে আমার ডাবল, এইটা আমার সিঙ্গেল, তারপরে এটা আমার ডাবল। এই হচ্ছে আমার কাহিনী, এই যে আমি দিলাম। তো ভালো করে খেয়াল করো, এখন আমি কনজুগেশন হয়েছে কিনা মিলাবো। আমি যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করি, ডাবল সিঙ্গেল, তারপরে কি ডাবল, তাই না?
মিলছে? হ্যাঁ, মিলার তো কথা। খেয়াল করো, এভাবে 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 জাস্ট চিন্তা করো যে ডাবল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল, কনজুগেশন না? মিলছে না? এভাবে তুমি যেদিকেই যাও দেখবা তোমার মিলে যাচ্ছে, যেদিকেই যাও দেখবা তোমার মিলে যাচ্ছে। এই যে যেদিকেই যাই আমার মিলে যাচ্ছে, এইটাকে বলে হচ্ছে আমার টোটাল। টোটাল হচ্ছে কনজুগেশন। এটাকে বলে কি? এটাকে বলে কনজুগেশন। এবং এখানে আমি টোটাল মিলে পাই বন্ধন পাচ্ছি কয়টা ভাইয়া? 5টা পাই বন্ধন পাচ্ছি। সো এইটা আমার ওই যে হাকেল তত্ত্ব থেকে বের করা যায়। ওকে, এবার দেখো আমরা এই জায়গাতে কয়েকটা গুরুত্বপূর্ণ মৌল শিখবো যেগুলো আমাদের মাস্ট জানা লাগবে। যেমন ধরো আমরা যদি একটা মনে রাখবো যে বেনজিনের উপরে যদি 2টা মিথাইল গ্রুপ থাকে তখন সেটার নাম হচ্ছে জাইলিন। বেনজিনের উপর যদি 2টা মিথাইল গ্রুপ থাকে তখন সেটার নাম হচ্ছে জাইলিন। বেনজিন যে বলয়টা আছে না, বেনজিন বলয়, বেনজিন বলয়, এই বলয়টা তুমি নিলা। এই বলয়ের ভিতরে এইটা যদি আমার প্রাইমারি পজিশন হয়, যেমন ধরো হচ্ছে এটা আমার মিথাইল গ্রুপ আছে এই জায়গাতে, এর ঠিক পাশের পজিশনটাকে বলা হয় অর্থ পজিশন। এর ঠিক পাশের পজিশনকে বলা অর্থ পজিশন। তারপরের পজিশন মেটা পজিশন মানে মাঝখানের পজিশন। তারপরের পজিশন প্যারা পজিশন মানে দূরের পজিশন। অর্থ মানে কাছের, মাঝখানে দূরের। সেম ভাবে এদিকেও অর্থ, এটা হচ্ছে মেটা, এটা হচ্ছে প্যারা। তাহলে 2টা মেটা পজিশন, 2টা অর্থ পজিশন, একটা প্যারা পজিশন পাওয়া যায় একটা বেনজিনে। তো খেয়াল করো, যদি আমার 2টা মিথাইল গ্রুপ পাশাপাশি থাকে মানে অর্থ পজিশনে থাকে, এটাকে অর্থোজাইলিন বলে। একটা যদি প্যারা পজিশনে থাকে তখন এটাকে প্যারাজাইলিন বলে। একটা যদি মেটা পজিশনে থাকে তখন এটাকে মেটাজাইলিন বলে। এমসিকিউতে মাথায় রাখবা, এই 3টাই এমসিকিউতে আসে। এরপরে খেয়াল করো, এটা হচ্ছে ন্যাপথলিনের সংকেত। বেনজিন রিং যদি 2টা হয় সেটাকে ন্যাপথলিন বলে। মাথায় রাখতে হবে, বেনজিন রিং 2টা হলে ন্যাপথলিন। এইটা মাথায় রাখবা। বেনজিন রিং যদি 3টা হয় সেটা হলে অ্যানথ্রাসিন হয়। বা 3টার ক্ষেত্রে তাহলে আমাদের পাই বন্ধন কয়টা? ভালো করে খেয়াল করো, 4 × 3 + 2 ক্যালকুলেশন করলে 3 × 4 = 12, 14টা পাই ইলেকট্রন আসে। 14টা পাই ইলেকট্রন থাকলে 7টা পাই বন্ড। 14টা পাই ইলেকট্রন মানে কি? 7টা পাই বন্ড। বুঝতে পারছো? 7টা পাই বন্ড, 14টা পাই ইলেকট্রন। এবার খেয়াল করো, বেনজিন চক্রে যদি আমাদের NH থাকে তখন সেটাকে পাইরোল বলে। বেনজিন চক্রে NH থাকলে সেটাকে পাইরোল। বেনজিন চক্রে N থাকলে সেটাকে বলে পিরিডিন। বেনজিন চক্রে NH থাকলে সেটাকে বলে পাইরোল। বেনজিন চক্রে N থাকলে সেটাকে বলে পিরিডিন। ওকে, এবার খেয়াল করো, বেনজিন চক্রে যদি অক্সিজেন থাকে তাহলে সেটাকে বলে ফিউরান। বেনজিন চক্রে যদি সালফার থাকে সেটাকে বলে থায়োফিন। বেনজিন চক্রে সালফার থাকলে সেটাকে বলে থায়োফিন। এই পেজে যে কয়টা আছে সব কয়টার নাম মাস্ট মুখস্থ করতে হবে, সব কয়টার নাম, ঠিক আছে? এবার খেয়াল করো, যদি আমরা 2টা বেনজিন পাই তাহলে এইটাকে বলে ডাইফিনাইল। কেন? কারণ এই বেনজিনে যখন আমরা C6, খেয়াল করো, বেনজিনে যখন আমরা C6H5 নিব মানে একটা হাইড্রোজেন সরাই ফেলে ওখানে কিছু একটা বসাবো, তখন সেটাকে ফিনাইল মূলক বলে। তখন সেটাকে কি বলে? ফিনাইল মূলক বলে। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে ফিনাইল মূলক, এটা হচ্ছে ফিনাইল মূলক। তাহলে 2টা ফিনাইল মানে ডাইফিনাইল, মাঝখানে দেখো আছে কিটোন। ডাইফিনাইল কিটোনকে বলা হচ্ছে বেনজোফেনন। যেটা ডাইফিনাইল কিটোন ওটাকে বলা হচ্ছে বেনজোফেনন। তাহলে খেয়াল করো, 2টা ফিনাইল মাঝখানে কিটোন, ডাইফিনাইল কিটোন, এটারই আরেকটা নাম বেনজোফেনন। এই কয়েকটা জিনিসপত্র তুমি এমসিকিউ এর জন্য মাস্ট পড়বা, এমসিকিউ এর জন্য মাস্ট পড়বা। হাকেল তত্ত্ব কি সেটা আমরা বুঝতে পারলাম, আর এই জিনিসপত্রগুলো আমরা মাস্ট এমসিকিউ এর জন্য পড়বো। ওকে, তাহলে এইটা আমাদের ক্লিয়ারিটি আসছে। তাহলে এইটাও দেখো হাকেল তত্ত্ব অনুসারে এটাও কিন্তু একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আচ্ছা, বুঝতে পারছি জিনিসটা। এবার আসো, বেনজিনের জন্য আলাদা করে আমাদের সমানুতা বের করা লাগবে। কিসের জন্য? বেনজিনের জন্য। ভাই আমরা সমানুতা সেগমেন্টে সমানুতা তো বের করছি, বাট বেনজিনের যে সমানুতা এটা আমাদের আলাদাভাবে খুব সুন্দর মতো শেখা লাগবে। বেনজিনের সমতা আলাদাভাবে সুন্দর মতো কি বুঝাচ্ছি খেয়াল করো। বেনজিনের উপরে যদি একটা প্রতিস্থাপক থাকে, একটা প্রতিস্থাপক থাকে, এই জায়গায় খেয়াল করলে দেখবা বেনজিনের উপর শুধু এক্স আছে। এক্স মানে আমি ধরো এখানে শুধু মিথাইল মূলক নিলাম। তো বেনজিনের উপর যদি আমি একটা প্রতিস্থাপক নিই, এই একটা প্রতিস্থাপক নিলে এ ঘুরুক ফিরুক যাই করুক অন্য কোনো যৌগের রূপান্তর হয় না। যদি অন্য যৌগের রূপান্তর না হয় তখন আমাদের সমানতা সংখ্যা কত? 0। সমানতা সংখ্যা কত? 0। বাট যদি আমি ভাইয়া বেনজিনের উপর 2টা প্রতিস্থাপক নিই, যেমন ধরো আমরা বেনজিনের উপর 2টা প্রতিস্থাপক নিলাম, 2টা প্রতিস্থাপক নিলাম, তো আমরা প্রথমে বেনজিন নিছি, একটা বেনজিন নিছি, একটা বেনজিন নিছি। এই বেনজিনের উপর আমরা 2টা প্রতিস্থাপক নিব। এখন 2টা প্রতিস্থাপক এমন হতে পারে, 2টা প্রতিস্থাপকই সেম হতে পারে,
দুইটা প্রতিস্থাপকই সেম হতে পারে। ভাই দুইটা প্রতিস্থাপক যদি সেম হয় কোনো ব্যাপার না, এই সেম প্রতিস্থাপকের এই যে CH3 এটা অর্থ পজিশনে বসতে পারে, এটা মেটা পজিশনে বসতে পারে, এটা প্যারা পজিশনে বসতে পারে। অর্থ পজিশন, মেটা পজিশন, প্যারা পজিশন আলাদা আলাদা পজিশনের উপর ডিপেন্ড করে আলাদা আলাদা যৌগে রূপান্তর হবে। তাহলে তিনটা যৌগ মানে তিনটা আলাদা আলাদা সমাণু। তিনটা যৌগ মানে কি? তিনটা আলাদা আলাদা সমাণু। সেম ভাবে তুমি যদি এই জায়গাতে একই যৌগ না নিয়ে তুমি যদি ভিন্ন যৌগ নাও, এখানে ধরো মিথাইল নিলা আর এখানে ধরো তুমি ক্লোরিন নিলা বা হাইড্রক্সিল নিলা বা অ্যালডিহাইড নিলা, যেটাই তুমি নাও এটা আলাদা আলাদা পজিশনে যাইতে পারে না। একটা অর্থ পজিশনে যাইতে পারে, একটা মেটা পজিশনে যাইতে পারে, একটা প্যারা পজিশনে যাইতে পারে। সো আলাদা আলাদা পজিশনের উপর ডিপেন্ড করে অর্থ, মেটা, প্যারা তিনটা ভিন্ন ভিন্ন যৌগ হবে। তিনটা ভিন্ন ভিন্ন যৌগ হলে আবারও আমাদের কি তৈরি হবে বলো তো? আমাদের সমানতা তৈরি হবে হচ্ছে তিনটা। সমানতা কয়টা? তিনটা। তাহলে আলাদা আলাদা পজিশনের উপর ডিপেন্ড করে সমানতা তিনটা। তার মানে যখন আমি দুইটা প্রতিস্থাপক নিব x বা xy যেটাই নাও, দুইটা প্রতিস্থাপক নিলেই আমার সমানতা সংখ্যা কয়টা? তিনটা। মাথায় রাখবো, একটা প্রতিস্থাপক শূন্য, দুইটা প্রতিস্থাপক তিনটা, একটা প্রতিস্থাপক শূন্য, দুইটা প্রতিস্থাপক তিনটা। এবার খেলাটা জমবে তিনটা প্রতিস্থাপকের সময়। দেখো আমরা যদি এই বেনজিন চক্রে তিনটা প্রতিস্থাপক নিই, তিনটা, এবার তিনটা প্রতিস্থাপকের প্রথম কেস তিনটাই আমার সেম প্রতিস্থাপক হতে পারে। তিনটাই আমার সেম প্রতিস্থাপক হতে পারে। তিনটা যদি আমার সেম প্রতিস্থাপক হয় তাহলে আমার সমানতা সংখ্যা আসে হচ্ছে 3। সমানতা সংখ্যা কয়টা? তিনটা। তিনটা যদি সেম প্রতিস্থাপক হয় তাহলে সমানতা সংখ্যা কয়টা? তিনটা। এই দেখো তিনটা সেম প্রতিস্থাপক, সমানতা কয়টা? তিনটা। এবার যদি এমন হয় তিনটা সেমের জায়গায় দুইটা সেম x দুইটা সেম আরেকটা ভিন্ন মানে y, দুইটা সেম আরেকটা ভিন্ন x y, তখন মাথায় রাখবা, খেয়াল করবা এই দুইটা সেম না। তো দেখো তিনটা প্রতিস্থাপক নিয়েছিলাম আমরা আগে। সো আগের তিনের সাথে এই যে দুইটা সেম, দুই যদি গুণ করো তাহলে এখানে কয় আসবে? 6 আসবে। মাথায় রাখবে এভাবে, 3 দুগুণা 6। আগে কয়টা দেখছিলাম? তিনটা প্রতিস্থাপকের আগে দেখছিলাম তিনটা, এখানেও তিনটা প্রতিস্থাপক, তাহলে তিনটা প্রতিস্থাপক দুইটা ভিন্ন, 3 দুগুণা 6। কি করবা? তিনটা প্রতিস্থাপক দুইটা ভিন্ন, 3 দুগুণা 6। এবার দেখো যদি আমাদের তিনটা প্রতিস্থাপকের তিনটাই ভিন্ন ভিন্ন হয়, মানে একটা যদি x হয়, একটা যদি y হয়, একটা যদি z হয়, তখন আমাদের সমানতা সংখ্যা আসবে 10টা। কয়টা আসবে? 10টা। তিনটা যদি তিনটাই ভিন্ন ভিন্ন হয় তখন আমাদের সমানতা সংখ্যা আসবে 10টা। তিনটাই ভিন্ন ভিন্ন, সমানতা সংখ্যা 10টা। আবার বলি, তিনটাই ভিন্ন ভিন্ন, 1 2 3, তিনটাই ভিন্ন ভিন্ন, সমানতা সংখ্যা 10টা। তাহলে দেখো এখানে 10টা, এখানে 6টা, এখানে 3টা। বুঝতে পারছো? তাহলে এই কেসগুলো আমাদের মনে রাখা লাগবে। এই জায়গাতে যে কেসগুলো আছে এই কেসগুলো থেকে তুমি এমসিকিউ পাবা। সো এমসিকিউ এর জন্য এটা আরেকটা মাস্ট হটস্পট। এমসিকিউ এর জন্য এটা আরেকটা মাস্ট হটস্পট। সো তিনটা আলাদা আলাদা প্রতিস্থাপকের জন্য এই যে আলাদা আলাদা সমানতা পাইলাম, এটা আমরা মাস্ট মাথায় রাখবো। ক্লিয়ার? বুঝাইতে পারছি? এই অংশটা মাথায় রেখে তারপরে আগাবা। ওকে গ্রেট। এবার আসো আমাদের এই পার্টের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, যেই টপিক থেকে তুমি মাস্ট কোশ্চেন পাবা, মানে এর গুরুত্ব আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে কতটা গুরুত্বপূর্ণ এই টপিক। সো সেই টপিকটা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারীমূলক। আচ্ছা, বেনজিন বলয় সক্রিয়কারীমূলক এটা বলতে কি বোঝায়? কখনো যদি এরকম ঘটে আমাদের কাছে একটা বেনজিন আছে, একটা বেনজিন আছে, এবার বেনজিনের উপরে একটা মূলক আছে, ধরে নিলাম এটা এক্স মূলক। কখনো যদি এরকম ঘটে এই এক্স মূলকটা বেনজিন বলয়ের ভিতরে ইলেকট্রন দেয়, মানে ধরো বেনজিন বলয়ের এই পজিশনে বা এই পজিশনে, এইসব পজিশনে ইলেকট্রন দেয় দিয়ে বেনজিন বলয়ের এই কর্নারগুলোকে সক্রিয় করে, তখন এটাকে বেনজিন বলয় সক্রিয়কারীমূলক বলে। ভাই এটার আরেকটা নাম আছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তো যেটা আমার বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ, এটাকে ইলেকট্রন ডোনেটিং গ্রুপও বলে। ডোনেটিং মানে কি? বেনজিন বলয়ের ভিতরে ইলেকট্রন দান করে দেয়া। ডোনেটিং মানে কি? ডোনেটিং মানে হচ্ছে বেনজিন বলয়ের ভিতরে ইলেকট্রন দান করে দেয়া। তাহলে ইলেকট্রন দানকারী গ্রুপ এভাবেও তুমি বলতে পারো, ইলেকট্রন দানকারী গ্রুপ। তাহলে যেটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ সেটাকে ইলেকট্রন দানকারী গ্রুপও বলে। আচ্ছা ভাইয়া, ইলেকট্রন দানকারী গ্রুপ হইলে এখানে একটা সিম্পল ঘটনা ঘটে। মাথায় রাখবা, যে সমস্ত মূলকগুলা ইলেকট্রন বলয়ের ভিতর দান করে তারা অর্থ পজিশন এবং প্যারা পজিশনেই দান করতে পারে। তো অর্থ পজিশন এবং প্যারা পজিশনে যদি দান করে তাহলে এই দুইটা পজিশনে ইলেকট্রন আমার বেশি থাকবে, ফলে বাইরে থেকে যখনই কেউ এসে বসতে চাইবে তখন অর্থ এবং প্যারা পজিশনেই বসবে। এই যে অর্থ এবং প্যারা পজিশনে বসার ঘটনা, এটাকে বলা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক।
তো এইটাকে বলে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। মানে কেউ যদি বেনজিন বলয় সক্রিয়কারী হয় তাহলে সে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হবে, সে ইলেকট্রন দানকারী গ্রুপ হবে, সে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ হবে। এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে, অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। তাহলে এইটা আমরা বুঝতে পারলাম। এখন কারা হচ্ছে আমাদের অর্থপ্যারা নির্দেশক গ্রুপ? সবসময় একটা এমসিকিউ ট্রিক মাথায় রাখবে, এমসিকিউ এর জন্য জাস্ট এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই উপরের প্রতিস্থাপক যদি সিঙ্গেল বন্ডে থাকে, সিঙ্গেল বন্ড মানে উপরের প্রতিস্থাপক আমার সিঙ্গেল বন্ড মানে একটা বন্ড থাকতে হবে, তখন সে অর্থপ্যারা প্রতিস্থাপক, অর্থপ্যারা নির্দেশক। বেনজিন বলয় তোমার হচ্ছে সক্রিয়কারী, এটাকে আবার বলবো হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এটাকে আবার বলবো অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। তাহলে এটা কি? এটা হচ্ছে এমসিকিউ ট্রিক, এমসিকিউ ট্রিক। এখন একটা কাহিনী আছে, কাহিনীটা হইতেছে এই যে বেনজিন রিংটা আমি নিলাম না, রিং এর এই কার্বনের ঠিক পাশে যেই যৌগটা থাকবে সেই যৌগে আমার সিঙ্গেল বন্ড হইতে হবে, সেই যৌগে, অন্য যৌগে হইলে হবে না। যেমন ধরো আমি যদি উদাহরণ হিসেবে দিই, উদাহরণ হিসেবে দেখাই, এই যে বেনজিন, বেনজিনের উপরে আমার যদি এখানে মিথাইল গ্রুপ থাকে, এই মিথাইল গ্রুপে দেখো এই কার্বনের ঠিক পাশের কার্বন, সেখানে সব সিঙ্গেল বন্ড, তাহলে এখানে সিঙ্গেল বন্ড আছে, তাহলে এটা কি? অর্থপ্যারা নির্দেশক। তাহলে এটা কি? এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। বুঝাইতে পারলাম? ওকে, এবার দেখো বেনজিন বলয় এর উপরে আমরা যদি ঠিক এর উপরে NH2 গ্রুপ নিই, NH2 গ্রুপ, খেয়াল করো এইটা হচ্ছে আমার কার্বন, কার্বনের ঠিক পাশে নাইট্রোজেন আছে, সেখানে নাইট্রোজেনে আমার মুক্তজ ইলেকট্রন আছে এবং সবগুলো আমার সিঙ্গেল বন্ড। তাহলে এখানে খেয়াল করো সিঙ্গেল বন্ড তৈরি হওয়া মানেই অর্থপ্যারা নির্দেশক। কি নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক। সাপোজ ধরো বেনজিন বলয়, বেনজিনের উপরে আমাদের এখানে ব্রোমিন আছে, কি আছে? ব্রোমিন আছে। বা যদি ব্রোমিন থাকে আমার এখানে সিঙ্গেল বন্ড, তার উপরে ব্রোমিন মানে কি? সিঙ্গেল বন্ডই আছে, তাহলে এখানে অর্থপ্যারা নির্দেশক। এটাও কি হবে? এটাও হবে আমার অর্থপ্যারা নির্দেশক। তারপরে ধরো বেনজিন বলয়, বেনজিন বলয়ের উপরে উপরে আমার OH গ্রুপ আছে মানে ফেনল, ফেনল গ্রুপ আছে। এখানেও খেয়াল করো কার্বনের পাশে অক্সিজেন আছে, অক্সিজেনে আমাদের কি আছে? সিঙ্গেল বন্ড আছে। সিঙ্গেল বন্ড থাকলে এটাও হচ্ছে আমাদের অর্থপ্যারা নির্দেশক। এটাও মাথায় রাখতে হবে, যেগুলো যেগুলো অর্থপ্যারা নির্দেশক সেগুলো আবার বেনজিন বলয় সক্রিয়কারী, সেগুলো আবার ইলেকট্রন দানকারী বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে, বিকজ এই কথাগুলো মাথায় রাখলেই তুমি পুরো জিনিসটা পারবা। ওকে, তাহলে এটা বুঝতে পারছি কিনা বলো? এটা ক্লিয়ার হইছে? তাহলে বেনজিন বলয় সক্রিয়কারী, অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, এই অংশটা ক্লিয়ার করতে পারছো? ওকে, সো এই হচ্ছে আমাদের এই পর্যন্ত আমি যা যা দেখাইলাম তার বেসিক কাহিনী। আরো আছে, আরো গ্রুপ নাই তা না, আরো আছে। যেমন ধরো এই জায়গাতে OH আছে না, এই OH আছে না, OH এর জায়গায় যদি আমরা একটা R নিই তাহলে এটাও আমার অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। কারণ কি? পাশে আমার সিঙ্গেল বন্ড আছে। যদি আমরা এরকম পাই, এরকম পাই, এই অ্যামিনের NH2 এর জায়গায় NHCOCH3 এরকম পাই, ভালো করে খেয়াল করলে দেখবা এই জায়গাতে এই কার্বনে ডাবল বন্ড আছে, কিন্তু বেনজিনের ঠিক পাশে যেই যৌগ নাইট্রোজেন এখানে সব সিঙ্গেল বন্ড, তাহলে এটা এখন অর্থপ্যারা নির্দেশক। তাহলে এরকম যৌগ যারা থাকবে, যারা সিঙ্গেল বন্ডে থাকবে তারা সবাই অর্থপ্যারা নির্দেশক। এখানে যে 6টা উদাহরণ লিখে দিছি না, এই 6টাই ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করবে অর্থপ্যারা নির্দেশক কিনা। আরেকটা অর্থপ্যারা নির্দেশক আছে, এখানে ব্রোমিনের জায়গায় ক্লোরিন নিলেও সেটা অর্থপ্যারা নির্দেশকই হয়, অর্থপ্যারা নির্দেশকই হয়। ক্লোরিন নিলেও অর্থপ্যারা নির্দেশক হয়, বাট ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় সে বেনজিন বলয় থেকে ইলেকট্রন বাইরের দিকে টেনে নেয়, তখন সে অর্থপ্যারা নির্দেশক হলেও ইলেকট্রন দানকারী না হয়ে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ হিসেবে কাজ করে। ওইটা ব্যতিক্রম, ঠিক আছে? ওইটা আমাদের লাগবে না, ওটা আমাদের ইঞ্জিনিয়ারিং এ লাগে, এখানে লাগবে না। আচ্ছা, এরপরে আসো আমাদের পরবর্তী পার্ট হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। পরবর্তী পার্ট কি? পরবর্তী পার্ট হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। সো সক্রিয়কারী এই জিনিসটা দেখার পর এরপর আমাদের যেটা দেখা লাগবে সেটা হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। ভাই বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মানে হচ্ছে আমার এখানে বেনজিন বলয় যেটা আছে এই বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে দিবে, মানে বেনজিন বলয়ের ভিতর থেকে ইলেকট্রন বাইরের দিকে টেনে নিবে, ভিতর থেকে ইলেকট্রন বাইরের দিকে টেনে নেবে। ভাই ভিতর থেকে ইলেকট্রন বাইরের দিকে তখনই টানবে যখন উপরে পাই বন্ড থাকবে, আর পাই বন্ড থাকতে গেলে উপরে আমাদের ডাবল বন্ড, ট্রিপল বন্ড এগুলো থাকতে হবে। তো এই ক্ষেত্রে আমরা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী যেটা আছে এগুলোর ক্ষেত্রে আমরা কয়েকটা ওয়ার্ড মাথায় রাখবা। যেইটা নিষ্ক্রিয়কারী এইটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেইটা নিষ্ক্রিয়কারী ওইটাই হচ্ছে আমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে এরা বাইরের দিকে ইলেকট্রন টেনে নেয়। ফলে কি হয়? আমার বেনজিন বলয় নিষ্ক্রিয় হয়। এটা তখন অর্থপ্যারা নির্দেশকের জায়গায় মেটা নির্দেশক হয়। এবার বলবো ভাই মেটা নির্দেশক ব্যাপারটা কি? মেটা নির্দেশক মানে হচ্ছে বাইরে থেকে কেউ এসে যদি
এই বেনজিন বলয় যোগ হয় তাহলে সে মেটা অবস্থানে হবে। এখন ঘটনা যেটা ঘটে, ইলেকট্রন ডোনেটিং এর সময় অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ডোনেট করে, ইলেকট্রন উইথড্র এর সময়ও অর্থপ্যারা অবস্থান থেকে ইলেকট্রন বাইরে চলে যায়। তো খেয়াল করো, মেটা অবস্থানে ইলেকট্রন ছিল, অর্থপ্যারাতে ছিল। আগে যখন বাইরে থেকে এসে বসতেছিল অর্থপ্যারাতে বসতেছিল, ফলে মেটা থেকে অর্থপ্যারাতে বেশি ইলেকট্রন চলে আসছিল। এখন যখন এখান থেকে উইথড্র হবে তখন অর্থপ্যারা থেকে হওয়ার কারণে মেটাতে যা ইলেকট্রন ছিল তাই থাকবে, বাট ওই মেটার ওই ইলেকট্রনই অর্থপ্যারার চেয়ে বেশি হয়ে যাবে। যখন বেশি হয়ে যাবে তখন বাইরে থেকে যে এসে বসবে মেটা অবস্থানে এসে বসবে। এটাই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে এখানে আমাদের অর্থপ্যারা নির্দেশকের পর আমরা দেখলাম মেটা নির্দেশক, বুঝতে পারছো? এখন মেটা নির্দেশক কারা ভাইয়া? মেটা নির্দেশক তারাই যারা হচ্ছে ডাবল বন্ড, ট্রিপল বন্ড এগুলো দেখাবে। মানে ডাবল, ট্রিপল এরকম বন্ড যদি পাও তখন তুমি সে জায়গাতে মেটা নির্দেশক পাবা। যেমন উদাহরণ হিসেবে দেখো, বেনজিন নিলাম, বেনজিনের উপর যদি আমরা CHO নিই, CHO নিই, এখানে দেখো কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে মেটা নির্দেশক। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে মেটা নির্দেশক। যেমন ধরো বেনজিনের উপর COOH আছে, সি কার্বন ডাবল বন্ড এইচ, এই যে COOH কার্বক্সিলিক অ্যাসিড ডাবল বন্ড আছে, তাহলে এটা কি? মেটা নির্দেশক। বেনজিনের উপর দেখো আমরা যদি NO2 মূলক নিই, নাইট্রো মূলক নিই, নাইট্রোজেনের সাথে অক্সিজেন ডাবল বন্ডে আছে, তাহলে এটা কি হবে ভাইয়া? এটা আমাদের মেটা নির্দেশক হবে। হবে কিনা বলো? মেটা নির্দেশক হবে। এবার খেয়াল করো, বেনজিনের উপর যদি আমরা SO3H নিই, সালফোনিক অ্যাসিড, সালফার এবং অক্সিজেন ডাবল বন্ডে আছে, সালফার এবং অক্সিজেন ডাবল বন্ডে আছে, মেটা নির্দেশক। বেনজিনের উপর COOH এর জায়গায়, COOH এর জায়গায় তুমি যদি COOR নাও তাহলে এটাও মেটা নির্দেশক। কারণ কি? কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ডে চলে যাচ্ছে না, কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড গেলেই সে কি হবে? মেটা নির্দেশক হবে। কার্বন বলে কার্বনের সাথে অক্সিজেন। এবার খেয়াল করো, আমি এখানে বেনজিন নিলাম, বেনজিনের উপরে আমি এখানে C ডাবল বন্ড ও কিটোন নিলাম, সাথে আমি R নিলাম, এটাও আমার মেটা নির্দেশক। কারণ কি? এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে। তাহলে এখানে যা কিছু দেখালাম এই সব কি হলো? আমার মেটা নির্দেশক। তাহলে মেটা নির্দেশকের এইটার কাহিনীর পিছনে রিজনই এটা। এখন এগুলো হচ্ছে কমন উদাহরণ, তোমার লেভেলে ভার্সিটি ক ইউনিটের জন্য এমসিকিউতে যা আসবে তার জন্য এইটুকু জানলেই এনাফ। বাট পুরো ঘটনাটা কিন্তু এটা না, কেমিস্ট্রির এর পিছনে আরো অনেকগুলো ডিপ ব্যাখ্যা আছে। অর্থপ্যারা মেটা নির্দেশকের পিছনের আরো বেশ কিছু ডিপ ব্যাখ্যা আছে যেগুলো হচ্ছে আমার তড়িৎ ঋণাত্মকতার উপরে ডিপেন্ড করে হয়। সো অত ডিপে আমরা যাব না, অত কিছু আমরা এখন দেখে সময় নষ্ট করব না। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখানে দেখে ফেলবো, ততটুকু আমরা দেখে ফেলছি, প্যারা নাই। এবার আসো আমরা বেনজিনের ক্লোরিনেশন প্রথম বিক্রিয়াতে যাই। কি দেখবো আমরা এখন? বেনজিনের ক্লোরিনেশন। কি দেখবো? বেনজিনের ক্লোরিনেশন। ভাইয়া বেনজিনের ক্লোরিনেশন বিক্রিয়া মানে হচ্ছে আমরা বেনজিনকে, বেনজিন বলয় আমরা এখন ক্লোরিন ঢোকাবো, বুঝতে পারছো? বেনজিনের ক্লোরিনেশন বিক্রিয়া দেখবো। ওকে, বেনজিনের ক্লোরিনেশন। পানি খাই, দাঁড়াও পানি খাই, তারপরে তোমাদের ক্লাস নেই। ওকে চলো আমরা পানি খাওয়ার পরে আবার ক্লাস শুরু করি। খেয়াল করো, আমাদের এখন প্রথম বিক্রিয়াটা হচ্ছে বেনজিনের ক্লোরিনেশন বিক্রিয়া। বেনজিনের ক্লোরিনেশন বিক্রিয়ায় প্রথমে আমাদের বেনজিন নেওয়া লাগবে, ক্লোরিনেশন করব, বেনজিন নেওয়া লাগবে। ভাইয়া বেনজিন যখন আমি নিচ্ছি তখন এখানে আমাদের ক্লোরিন যোগ করা লাগবে, ক্লোরিনেশন করব তাহলে ক্লোরিন যোগ করা লাগবে। ক্লোরিন যোগ করতে গেলে আমাদের মাথায় রাখা লাগবে এখানে আমাদের ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিতে হবে। ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমাদের প্রভাবক হিসেবে কাজ করে। ড্রাই অ্যালুমিনিয়াম কি হিসেবে কাজ করে? প্রভাবক হিসেবে কাজ করে। এখানে আমরা মাথায় রাখবো এই যে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা আমাদের প্রভাবক হিসেবে কাজ করতেছে, খেয়াল করো বেনজিনের ক্লোরিনেশনের সময় ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা আমাদের প্রভাবক হিসেবে কাজ করতেছে, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়াম হচ্ছে লুইস অ্যাসিড। এটা কি? লুইস অ্যাসিড। সো লুইস অ্যাসিড এইটা জিনিসটা কি? এখানে অ্যালুমিনিয়ামের ডি অরবিটাল ফাঁকা থাকে, যেই ফাঁকা অরবিটালে সে লন পেয়ার ইলেকট্রন গ্রহণ করতে পারে, ফলে সে প্রভাবক হিসেবে কাজ করে। জিনিসটা দেখো, আমাদের এখানে যখন ক্লোরিনেশন ঘটবে তখন এই ক্লোরিনেশনের সময় জাস্ট এভাবে মেকানিজমটা মাথায় রাখবা, এই জায়গাতে বেনজিনের উপর একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেন যদি প্লাস হয়ে যায় বেনজিন বলয় হয়ে যাবে মাইনাস। এই ক্লোরিনের যদি তুমি এখানে হোমোলাইটিক না হেটারোলাইটিক ডিসোসিয়েশন করো তাহলে একটা হবে মাইনাস, একটা হবে প্লাস। এই জায়গার প্লাস এই জায়গার মাইনাসের সাথে তোমার গঠন করবে HCl, আর এই প্লাসটা এই মাইনাসের সাথে মানে বেনজিনের উপরে বসে যে তোমার গঠন করবে ক্লোরোবেনজিন। কি গঠন করবে? এখানে আমার গঠন করবে ক্লোরোবেনজিন। সো দ্যাটস ইট। এই হচ্ছে আমরা ক্লোরোবেনজিন পাইলাম। এখন এই জায়গায় যে ক্লোরোবেনজিন আমরা তৈরি করলাম, কেমনে করছি?
কেমনে করছি এইটা যদি আমি একটু কৌশল দেখাই তাহলে তোমরা আরো ভালো বুঝবা। কৌশল আমাদের লাগবে না, তারপর একটু আমরা দেখে রাখি, আমাদের বোঝার সুবিধার্থে কাজে লাগবে, যদি কখনো রিটেনে ব্যাখ্যা করতে পারলে ইউজ করবা। এখানে বেসিক্যালি ভাইয়া অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে আমরা যখন ক্লোরিন যোগ করছিলাম তখন একটা ক্লোরিন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে চলে যে AlCl4 মাইনাসে রূপান্তর হয়ে যাচ্ছিল, আর এই ক্লোরিন প্লাসে রূপান্তর হয়ে যাচ্ছিল। এই ক্লোরিন প্লাস মানে এইটা মানে হচ্ছে কার্বনিয়াম আয়ন। এটা মানে কি? এটা মানে হচ্ছে কার্বনিয়াম আয়ন। ভাইয়া কার্বনিয়াম আয়ন এটা মানে হচ্ছে A প্লাস আয়ন নিজে প্লাস, তাহলে সে কি মাইনাসকে অ্যাট্রাক্ট করতে পারে, মানে সে কিন্তু ইলেকট্রোফিলিক। এখন সে যদি ইলেকট্রোফিলিক হয়, এই কার্বনিয়াম প্লাস আয়ন বেনজিন চক্রে অ্যাটাক করবে। বেনজিন চক্রে অ্যাটাক করলে এখানে আমাদের তোমার সিগমা কমপ্লেক্স তৈরি হবে। সিগমা কমপ্লেক্সে যেটা হবে, এই প্লাস আয়ন এদিক দিয়ে ঢুকবে আর এদিক থেকে হাইড্রোজেন বের হয়ে যাবে। সো হাইড্রোজেন বের হয়ে যে পরবর্তী ধাপে এই ক্লোরিন বেনজিনে প্রতিস্থাপন হয়ে বসে যাবে এবং এই হাইড্রোজেন এখানে যেই মাইনাসটা ছিল এই মাইনাসের সাথে HCl গঠন করবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আবার আগের জায়গায় ফিরে যাবে। এই টু স্টেপে আমাদের মেকানিজমটা ঘটে। কি হয়? মেকানিজমটা ঘটে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্লোরিনেশনের বেসিক বিক্রিয়া। এই বিক্রিয়াটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমরা অনেক কিছুই বুঝে যাব, কাজে লাগবে এই বেসিক মেকানিজম মাথায় রাখলে। খেয়াল করো, পরবর্তী ধাপে আমাদের ঘটছে হচ্ছে বেনজিনের নাইট্রেশন। সেম জিনিস ভাইয়া, বেনজিনের নাইট্রেশন করলেও একদম সেম জিনিস ঘটবে। প্রথমে তুমি বেনজিন নিবা, বেনজিন নিয়ে যখন তুমি নাইট্রেশন করবা তখন এখানে তুমি কি নিবা? নাইট্রিক অ্যাসিড নিবা, HNO3 নাইট্রিক অ্যাসিড। তো খেয়াল করো, এই যে নাইট্রিক অ্যাসিড নিতেছো, এই নাইট্রিক অ্যাসিড দিয়ে তোমার নাইট্রেশন করতে গেলে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে হিট দিতে হবে। এবার মাথায় রাখবা, এই নাইট্রিক অ্যাসিডকে না দুই ভাগে ভাঙা যায়, একটা হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন আর নাইট্রেট মাইনাস আয়ন, এভাবে ভাঙা যায়। বাট আমরা নাইট্রেট মাইনাস আয়ন দিলে বেনজিন বলয়ের সাথে তো বিক্রিয়া করতে পারবো না। কেন? কারণ আমাদের এই বেনজিন বলয়ের এই জায়গায় আছে হাইড্রোজেন যেটা ডেল প্লাস, এখানে আছে অক্সিজেন যেটা ডেল মাইনাস। তার মানে এই বেনজিন বলয়ের এটা যদি ডেল মাইনাস হয়, খেয়াল করো বেনজিন বলয় এটা যদি ডেল মাইনাস হয়, এখানে আমার কিছু না কিছু আমার মাইনাস তৈরি করা, এই প্লাস তৈরি করা লাগবে এখানে বসানোর জন্য। প্লাস তৈরি করার জন্য এই নাইট্রিক অ্যাসিডে এভাবে ভাঙা যায়, এখান থেকে একটা অক্সিজেন আর এখান থেকে OH কে যদি মাইনাস করে ফেলো, খেয়াল করো তাহলে OH মাইনাস অটোমেটিক NO2 প্লাস হয়ে যায়। OH মাইনাস হলে অটোমেটিক NO2 প্লাস হয়ে যায়। তাহলে এই জায়গায় যদি তুমি OH NO2 করো, এইটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, তাহলে এই নাইট্রেট এইটা তোমার যখন বেনজিন বলয় এসে বসবে, খেয়াল করো বেনজিন বলয় এসে বসবে তখন NO2 সরাসরি বেনজিনের উপর বসে যাবে, OH এখান থেকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তোমার কি তৈরি করবে? পানি তৈরি করবে। এইটা হচ্ছে বেনজিনের নাইট্রেশন। তুমি সেম জিনিস নাইট্রেশন করার সময় সেম জিনিস তুমি স্টেপ বাই স্টেপ কৌশল লিখতে পারো, বাট আমাদের কৌশল লাগবে না। তুমি মাথায় রাখবা বেনজিনের নাইট্রেশন করলে নাইট্রোবেনজিন হয়। আমি এখানে যেইটুকু তোমাকে দেখাইলাম এইটুকু মাথায় রাখলেই তুমি যে কোনো নাইট্রেশন পারবা। এবার নাইট্রেশন করার পরে এবার যেটা তৈরি হয়েছে, খেয়াল করো এটা তৈরি হয়েছে কি বলতো? নাইট্রোবেনজিন তৈরি হয়েছে না? এটা তৈরি হয়েছে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন কি বলতো? মেটা নির্দেশক। নাইট্রোবেনজিন কি? নাইট্রোবেনজিন ভাইয়া মেটা নির্দেশক। এখন যদি অন্য কেউ এসে এখানে বিক্রিয়া করে, অন্য যে কেউ এসে এখানে বিক্রিয়া করে, তাহলে সে কিন্তু নাইট্রোবেনজিনের মেটা নির্দেশক হয়, সে কিন্তু মেটা অবস্থানে বসবে। সাপোজ ধরো এটাকে তুমি যদি এখন ক্লোরিনেশন করো, ক্লোরিন যোগ করো কিসের উপস্থিতিতে? ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। ধরো ক্লোরিনেশন করলা ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, তো ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে ক্লোরিনেশন করলে এই ক্লোরিন কোথায় যে বসবে? এখানে না, বেনজিনের এই যে পজিশনগুলো আছে এই পজিশনে বসবে। এখন এই উপরে যেহেতু মেটা নির্দেশক, তাহলে পজিশন কোন পজিশন? মেটা পজিশন। তাহলে দেখো আমি এখানে নিব হচ্ছে নাইট্রো, আর এই ক্লোরিন যে মেটা পজিশনে বসবে। বুঝতে পারছো? তাহলে এটা এখন মেটা নির্দেশক, পরবর্তী বিক্রিয়া এরকম হবে। তাহলে দেখো নাইট্রেশন করলে আমরা নাইট্রোবেনজিন পাই, নাইট্রোবেনজিনকে আবার যদি আমরা ক্লোরিনেশন করি, সালফোনেশন করি, অন্য বিক্রিয়া করি, তাহলে সে মেটা পজিশনে বসে। ওকে, এবার খেয়াল করো বেনজিনের সালফোনেশন। ভাইয়া সালফোনেশনও অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা বিক্রিয়া, মাথায় রাখা লাগবে। আমরা বেনজিন যখন নিচ্ছি, এখানে আমরা বেসিক বেনজিন নিলাম, দেখো একদম বেসিক বেনজিন। তো এই বেনজিনের সাথে সালফোনেশন করার জন্য আমরা নিব হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ভাইয়া সালফিউরিক অ্যাসিড দিয়ে সালফোনেশন করতে গেলে আমাদের প্রভাবক হিসেবেও গাঢ় সালফিউরিক অ্যাসিড নিয়ে হিট দিতে হয়।
এই যে সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডও সেম ভাঙবে। কিভাবে ভাঙবে? এখান থেকে একটা অক্সিজেন, এখান থেকে একটা হাইড্রোজেন মিলে OH মাইনাস গঠন করবে। তাহলে এখানে আমাদের SO3 থাকে না, SO3 এর সাথে এখান থেকে একটা হাইড্রোজেন SO3H হয়। এইটাই হচ্ছে তোমার সেই কার্বনিয়াম আয়ন। ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের অ্যানায়ন, এটাই হচ্ছে আমার সেই কার্বনিয়াম আয়ন। তাহলে দেখো অ্যানায়ন এবং কার্বনিয়াম আয়ন এই দুইটা মিলে এখন আমরা এখানে বিক্রিয়া করাইতে পারবো। বেনজিনের উপরে এখানে আমাদের যে হাইড্রোজেনটা আছে, বেনজিনের উপরে এখানে আমাদের যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা আমার ডেল প্লাস, এই প্লাসটা এই বেনজিন মাইনাসে এসে বসে যাবে। বিক্রিয়া করলে, খেয়াল করো, বিক্রিয়া করলে আমরা এখানে বেনজিন সালফোনিক অ্যাসিড এটা পাবো। বুঝতে পারছো? SO3H, এই যে জিনিসটা আমরা পাইলাম, খেয়াল করো, এই যে জিনিসটা আমরা পাইলাম, OH হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করলো। তাহলে এইটা হচ্ছে বেনজিনের বেসিক সালফোনেশন। সালফোনেশন বিক্রিয়া এইভাবে হবে, এভাবে হবে। এরপরে এই সালফোনিক অ্যাসিডের SO3H, এইটা তো আবার মেটা নির্দেশক, এর আবার যত বিক্রিয়া হবে সেগুলো মেটা পজিশনে বসবে। মেটা পজিশন মানে কি? এইটা হচ্ছে আমার অর্থ, এটা হচ্ছে মেটা। তাহলে এরপরে সবকিছু মেটা পজিশনে বসবে। ক্লিয়ার করতে পারছি? এই হচ্ছে আমার কাহিনী। ওকে, এবার খেয়াল করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া বেনজিনের অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এটা মাস্ট আমাদের জানা লাগবে। ভাইয়া এই অ্যালকাইলেশনের এই যে অ্যালকাইলেশন কথাটা আসছে না, অ্যালকাইলেশন কথাটা আসছে অ্যালকাইল হ্যালাইড থেকে। কই থেকে? অ্যালকাইল হ্যালাইড থেকে। সো অ্যালকাইলেশন মিন্স আমার এখানে অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া ঘটবে। অ্যালকাইল হ্যালাইডকে, অ্যালকাইল হ্যালাইড হচ্ছে RX। তার মানে আমি অ্যালকাইলেশন বিক্রিয়া যখন করব তখন বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করব। তো আমাদের কাছে একটা নরমাল বেনজিন আছে, খেয়াল করো, একটা নরমাল বেনজিন আছে। এই বেনজিনের সাথে আমরা অ্যালকাইল হ্যালাইড নিব। ধরো অ্যালকাইল হ্যালাইড হিসেবে মিথাইল ক্লোরাইড নিলাম, দ্যাট ইজ অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইড নিয়ে যখন আমি বিক্রিয়া করব, বিক্রিয়া করানোর সময় অ্যালকাইলেশনে আমার প্রভাবক হিসেবে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিতে হবে। কি নিতে হবে? ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ভাইয়া তাহলে আমরা বেনজিন অ্যালকাইল হ্যালাইড ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিলাম। বেনজিন অ্যালকাইল হ্যালাইড ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি আমরা এখানে বিক্রিয়া করাই, তাহলে ঘটনা যেটা ঘটবে এই অ্যালকাইল হ্যালাইডের ক্লোরিন মাইনাস এই অংশটা আমার প্লাস হিসেবে থাকবে। তাহলে এই প্লাস অংশটা ডেফিনেটলি আমার এই মাইনাসের সাথে বসবে, এটা প্লাস। তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন মিলে আমার এখানে হাইড্রোজেন ক্লোরাইড হইতেছে। এই মিথাইল মূলকটা বেনজিন বলয়ে বসে যাচ্ছে। ভাইয়া মিথাইল মূলক বেনজিন বলয়ে বসে গেলে এই যে বেনজিনের উপরে মিথাইল মানে মিথাইল বেনজিন, যেটাকে আমরা বলি হচ্ছে টলুইন। তাহলে এই টলুইন আমার বসবে। ভাই এই টলুইন কি বলতো? টলুইন কিন্তু আমাদের অর্থ প্যারা নির্দেশক, কারণ কি সিঙ্গেল বন্ড আছে। তার মানে টলুইনকে আমি বাকি বিক্রিয়া করালে অর্থ এবং প্যারা পজিশনে বিক্রিয়া করবে। কোন কোন পজিশনে করবে? অর্থ এবং প্যারা পজিশনে বিক্রিয়া করবে। ওকে, মাথায় থাকবে? আচ্ছা, এবার খেয়াল করো, আমাদের ঢাকা ইউনিভার্সিটির রিটেনে এই অ্যালকাইলেশনের কৌশল লিখতে দিতে পারে। অ্যালকাইলেশনের কৌশল লিখতে দিতে পারে 2.5 মার্কের ঢাকা ইউনিভার্সিটির রিটেনে। এটার জন্য ইম্পর্টেন্ট। তাহলে যদি ঢাকা ইউনিভার্সিটির রিটেনে কৌশল লিখতে বলে, তাহলে এটা আমরা পারবো না। মেকানিজম কেমনে করব? খেয়াল করো, প্রথমে আমরা মিথাইল বেনজিন যেটা, মিথাইল ক্লোরাইড যেটা, সেটা নিব। এইটার সাথে আমরা প্রভাবক অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিলাম। আমরা জানি এর ডি অরবিটাল ফাঁকা আছে, মানে এই একটা মাইনাস আয়ন নিতে পারবে। ক্লোরিন মাইনাস এর সাথে যে বিক্রিয়া করে AlCl4 মাইনাসে রূপান্তর করবে, মানে এই মাইনাস তার মুক্ত জোড় ইলেকট্রন এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনে ব্যবহার হয়েছে। এবার খেয়াল করো, তাহলে এই মিথাইল যেটা, এটা প্লাস আয়নে পরিণত হচ্ছে। তাহলে এটা হচ্ছে মিথাইল কার্বনিয়াম আয়ন। মিথাইল কার্বনিয়াম আয়ন বা প্লাস আয়ন যেটা আছে, এই প্লাস আয়ন এর পরের ধাপে বেনজিনে অ্যাটাক করবে। কি করবে? বেনজিনকে অ্যাটাক করবে। বেনজিনকে অ্যাটাক করলে এই জায়গাতে আবারও আমাদের তৈরি হবে সিগমা কমপ্লেক্স। যেই সিগমা কমপ্লেক্সের এই সাইডে তুমি লিখবা মিথাইল, মিথাইল ঢুকতেছে আর হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে। তাহলে দেখো, হাইড্রোজেন যদি পরবর্তী ধাপে বের হয়ে যায় আর মিথাইল এখানে ফিক্স হয়ে যায়, তাহলে এখানে আমার টলুইন তৈরি হয়ে গেল। আর এই জায়গায় আমরা HCl পাইলাম, ওই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আবার আগের জায়গায় ফিরে গেল। একটা বিক্রিয়ার মেকানিজম ভালো করে শিখলে বাকি সব সেম ভাবে করা যায়, ইজি সেম ভাবে করা যায়। জাস্ট তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আমি জানি তোমার কাছে কঠিন লাগতে পারে, কিছু কিছু জিনিস তোমার কাছে কঠিন লাগতে পারে, বাট একবার তুমি শিখে গেলে জিনিসটা ইজি। কঠিন লাগতে পারে, বাট একবার তুমি যদি শিখে যাও তারপরে কিন্তু জিনিসটা ইজি। তো শিখে নেওয়াটা দরকার, গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? শিখে নেওয়াটা দরকার, গুরুত্বপূর্ণ। ওকে, গ্রেট। সো এই পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এবার খেয়াল করো, বেনজিনের অ্যালকাইলেশনের পর এরপরে আমরা দেখব হচ্ছে অ্যাসাইলেশন। কি দেখব? অ্যাসাইলেশন।
ওকে গ্রেট। অ্যাসাইলেশন, এবার আমরা অ্যাসাইলেশন পার্টটার দিকে যাই। অ্যাসাইলেশন পার্টে আমাদের মাথায় রাখতে হবে, আগে অ্যালকাইলেশনে যেমন অ্যালকাইল হ্যালাইড নিছিলাম, অ্যাসাইলেশনে আমাদের অ্যাসাইল হ্যালাইড নিতে হবে। অ্যাসাইল হচ্ছে RCOX বা RCOCl, এইটাকে বলে অ্যাসাইল হ্যালাইড। অ্যাসাইল হ্যালাইড মানে তোমার হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিডের ওখানে OH কে অপসারণ করে তুমি যদি অ্যালকাইল মানে ইয়া গ্রুপ নাও, হ্যালোজেন গ্রুপ নাও, সেটাকে অ্যাসাইল যৌগ বলে। তো এই যে অ্যাসাইল হ্যালাইড, এইটা কিভাবে বিক্রিয়া হবে? প্রথমে আমরা দেখো বেনজিন বলয় নিব বা বেনজিন নিব, এর সাথে আমরা এখন এই অ্যাসাইল মূলক নিব, যেমন ধরো CH3COCl অ্যাসাইল গ্রুপ নিলাম। এইটাকে যদি আমরা সেম ভাবে এখন ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, যেটা আমার ডি অরবিটাল ফাঁকা থাকে, যেটা লুইস অ্যাসিড, এর উপস্থিতিতে বিক্রিয়া করাই, তাহলে এই অংশটুকু আমার প্লাস আর ক্লোরিন হয় আমার মাইনাস। তো এই জায়গায় আমার যে হাইড্রোজেন থাকে, এই হাইড্রোজেনের সাথে ক্লোরিন চলে যে HCl গঠন করে, আর এই কার্বনিয়াম আয়ন সরাসরি বেনজিনের উপর বসে যায়। বেনজিনের উপর বসে গেলে এইটাকে বলে হচ্ছে অ্যাসিটোফেনন। এটাকে কি বলে? এই যে এটা হচ্ছে অ্যালকাইলেশনে যেটা তৈরি হলো, এটাকে বলে অ্যাসিটোফেনল। তো এখানে ব্যাপার আছে, এইটার আরেকভাবে বলা হয়, এই অংশটা কি, অংশটা ফিনাইল, তাই না? আমরা বলছিলাম C6H5 বেনজিন, যেটা হচ্ছে ফিনাইল। তো এইটা হচ্ছে ফিনাইল, এটা হচ্ছে মিথাইল, মিথাইল ফিনাইল কিটোন, এটা এভাবে নামকরণ করা হয়, মিথাইল ফিনাইল কিটোন, যেটার আরেকটা নাম হচ্ছে অ্যাসিটোফেনন, আরেকটা নাম হচ্ছে অ্যাসিটোফেনন। তাহলে যেটা মিথাইল ফিনাইল কিটোন, সেটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন। এইটা যদি কৌশল লিখো, কৌশল কি হবে? সেম জিনিস, CH3COCl তার সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই দুইটা জিনিস তুমি যদি বিক্রিয়া করাও, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে ক্লোরিন, এইটা আমার যোগ হয়ে AlCl4 মাইনাসে রূপান্তর করলো। তো খেয়াল করো, AlCl4 মাইনাসে রূপান্তর করলো, আর এইটা এই জায়গায় যে CH3CO প্লাসে রূপান্তর করলো। তাহলে দেখো, একটা হলো কার্বনিয়াম আয়ন আর একটা হচ্ছে তোমার AlCl4 মাইনাস। এখন পরবর্তী ধাপে কি হবে? কার্বনিয়াম আয়ন যেটা আছে, এইটা আমার বেনজিন বলয়কে অ্যাটাক করবে। সো বেনজিন বলয়কে অ্যাটাক করলেই এই বেনজিনটা ভেঙে যে সিগমা কমপ্লেক্সে রূপান্তর হবে, ইউ আকৃতি করবা, করে মাঝখানে প্লাস দিবা। এই সাইডে আমার CH3CO বসবে, এই সাইডে আমার কে বসবে? এই সাইডে আমার ওই হাইড্রোজেন যেটা আছে, বেনজিন বলার হাইড্রোজেন যেটা আছে, সেটা ভেঙে যে পরবর্তী ধাপে ওই সেম জিনিস বেনজিনের উপর COCH3 আর এই হাইড্রোজেন এখানে যে HCl, দ্যাটস ইট। সো এভাবে আমরা টোটাল বেনজিনের অ্যাসাইলেশন করতে পারবো। বেনজিনে কি করতে পারবো? অ্যাসাইলেশন করতে পারবো। পরবর্তীতে দেখো, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে টলুইনের রেজোনেন্স। একটা আছে কি? টলুইনের রেজোনেন্স। এটাও ভালো করে শেখা লাগবে। টলুইনের বিক্রিয়াগুলা আমরা এরপরে দেখবো, টলুইনের বিক্রিয়া সবচেয়ে বেশি আছে। টলুইনের রেজোনেন্স তোমার হচ্ছে তো এমসিকিউর সাথে দিবে না। তো রেজোনেন্স একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য কম ইম্পর্টেন্ট, বাট তুমি শিখে যাবা। বাই চান্স যদি ঢাকা ইউনিভার্সিটির রিটেনে দিয়ে দেয় কিংবা অন্য কোনো জায়গায় রিটেনে দিয়ে দেয়, তাহলে তোমার তো করতে পারতে হবে, তাই না? তাহলে তোমার শিখে যাইতে তো প্রবলেম নাই, তো শিখে যাবা। তো ধরো টলুইনের রেজোনেন্স যদি আমরা করি, ধরো আমাদের কাছে একটা টলুইন আছে, তো এই টলুইন মানে এখানে আমার CH3 আছে, তাই না? এখানে ধরো ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। এখন টলুইনের রেজোনেন্সে ঘটনা যেটা ঘটে, এই জায়গার টলুইন যেটা আছে CH3, এ আমার তোমার ধনাত্মক আবেশ ধর্ম দেয়, অর্থাৎ এ অর্থপ্যারা নির্দেশক গ্রুপ এবং ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। সো এ তার ইলেকট্রনকে এই যে তোমার হচ্ছে বেনজিন বলয়ের এই যে জায়গায় যে বন্ড আছে না কার্বনের, এই জায়গাতে নামাই নিয়ে চলে আসে। সো এ তার ইলেকট্রনকে যদি এই জায়গাতে নামাই নিয়ে চলে আসে, তখন এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, মানে দুই জায়গায় ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে যাচ্ছে। দুই জায়গায় ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে গেলে এটা হবে না। তখন কি হবে? এই জায়গায় ডাবল বন্ড কোণায় উঠবে। মানে মাথায় রাখতে হবে, এই ডাবল বন্ড কোণায় ওঠা মানে হচ্ছে এই জায়গায় যে পাই বন্ড আছে না, তো খেয়াল করো, পাই বন্ড কোণায়, সো পাই বন্ড কোণায় গেল। এবার খেয়াল করো, এই কোণায় ওঠার পর কোণায় আমার মাইনাস ইলেকট্রন তৈরি হয়ে যায়। তো খেয়াল করো, মাইনাস বা নেগেটিভ আয়ন যেটা আছে, নেগেটিভ আয়ন পাই বন্ড গঠন করে। সো খেয়াল করো, এই দুইটা জিনিস মাথায় রাখবে, একটা হচ্ছে পাই বন্ড কোণায় উঠে, আর একটা হচ্ছে নেগেটিভ আয়ন পাই বন্ড গঠন করে। তো ব্যাপারটা কেমন, আমরা যদি তার পরবর্তী ধাপ দেখি, পরবর্তী ধাপ দেখলেই বুঝতে পারবো।
তো খেয়াল করো এই মিথাইল মূলক তার এক জোড়া ইলেকট্রনকে বেনজিন বলয়ের ভিতরে ঢুকাই দিতে চাচ্ছে, তাহলে সে এখন মিথাইল কার্বনিয়াম আয়নে রূপান্তর হবে এবং এই জায়গায় সে ডাবল বন্ড গঠন করবে। ভাই এই জায়গায় যখন ডাবল বন্ড গঠন করছে তখন এখানকার ডাবল বন্ড তার ইলেকট্রনকে এই কোণায় তুলে দিছে। খেয়াল করো এই ইলেকট্রনকে কোণায় তুলে দিচ্ছে, তাহলে পাই বন্ড কোণায় ইলেকট্রন তুলে দিল। ভাই কোণায় যদি ইলেকট্রন তুলে দেয়, এই কোণায় ইলেকট্রন যেটা এটা অস্থায়ী, এ না এই জায়গায় স্থায়ীভাবে থাকতে চায় না, সে চাই আবারও বেনজিন বলয়ের ভিতর স্থায়ী হইতে। তাহলে এই কোণার ইলেকট্রন কোথায় নামবে? নিচে নামবে, পাই বন্ড গঠনের জন্য নিচে নামবে। ভাই নিচে যদি নামে তাহলে এর পাশে যেই পাই বন্ডগুলো আছে এগুলো আবার ডিস্টার্ব হয়ে যাবে। তখন কি করবে? বলবে না আমি ওর সাথে পাশাপাশি থাকতে পারবো না, আমার চিরশত্রু। তাহলে এই পাই বন্ড আবার কোণায় উঠে যাবে। এইটা হচ্ছে আমার সেকেন্ড ধাপ। সেকেন্ড ধাপের পর আমাদের থার্ড স্টেজে ঘটনা কি ঘটবে? ঘটনা যেটা ঘটবে, আমাদের এখানে যে মিথাইল গ্রুপ আছে এই মিথাইল গ্রুপ প্লাসই থাকবে, এখানে ডাবল বন্ডই থাকবে। এই জায়গায় যেই পাই বন্ড যেটা ছিল, যেটা কোণায় থেকে আমার মানে এই জায়গায় যে ইলেকট্রন যেটা ছিল, ইলেকট্রন যেটা আমার পাই বন্ড গঠন করতে চাচ্ছিল, এ পাই বন্ড গঠন করে ফেলবে। বাট এইটা তো আবার কোণায় উঠে গেছে, তাহলে দেখো এ আবার কোণায় উঠে গেছে। এখন আমরা জানি যে কোণায় উঠে গেছে সে কোণায় থাকতে চায় না, সে নামতে চায়। এ নামতে চাইলে পাশের পাই বন্ড ডিস্টার্ব হয়ে গেছে, তাহলে এই পাশের পাই বন্ড আবার কি করবে? কোণায় উঠে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার থার্ড ধাপ। পরবর্তী ধাপে কি হবে? খুব সিম্পল, পরবর্তী ধাপে আবারও আগে যা যা ছিল তাই তাই থাকবে। এখানে আমার CH3 মূলক আছে, এটা আমি এভাবে রেখে দিব। এইটা আমার এখানে নেমে গেলে এই জায়গায় তৈরি করে আমার পাই বন্ড, আর এইটা আমার এই কোণায় উঠে গেলে এই কোণায় আমার দেখো তোমার নেগেটিভ ইলেকট্রন তৈরি করে। এবার এই নেগেটিভ ইলেকট্রন কোণায় তো থাকতে পারে না, সে আবার নামতে চাইবে। এর নামা দেখে এখানকার ডাবল বন্ড ডিস্টার্ব হয়ে যাবে, ডাবল বন্ড ডিস্টার্ব হয়ে যায়, এ আবার আগের জায়গায় ইলেকট্রন ব্যাক দিবে। ভাই আগের জায়গায় ইলেকট্রন ব্যাক দিলে ঘটনা যেটা ঘটে এ আগের জায়গায় আবার ইলেকট্রন ব্যাক নিয়ে আগের মতো হয়ে যায়, এখানে ডাবল বন্ড তৈরি হয়, এখানে ডাবল বন্ড তৈরি হয়, এখানে ডাবল বন্ড তৈরি হয়। এই হচ্ছে আমার 5 ধাপ। 5টা ধাপ যদি ভালো করে খেয়াল করে দেখো, প্রথম ধাপ আর লাস্টের ধাপ এই দুইটার দিকে তাকাও। প্রথম ধাপে আমার পজিশন যেগুলা যেখানে যেখানে আছে, লাস্টের ধাপে ঠিক তার অপোজিট পজিশনে আছে। বাকি মাঝখানে 3টা তুমি বুঝে বুঝে করবা। তো তুমি মুখস্থও বসাইতে পারো, প্রথম ধাপ আর ওই লাস্টের ধাপ অপোজিট পজিশনে বসাই দিবা, তারপরে তুমি মাঝখানেরটা একটু বুঝে বুঝে করবা। যেভাবে বুঝাইলাম এটা বারবার দেখো, আমি একবার বুঝাইছি, কম গুরুত্বপূর্ণ, টাইম কম দিব, বাট তুমি বারবার দেখো, বারবার দেখে এটা ভালো করে মাথায় রাখবা। দিস ইজ ফর রিটেন, ঠিক আছে, ঢাবিতে রিটেনে দিয়ে দিতে পারে, মাথায় থাকে জানো। এরপরে আসো আমাদের টলুইনের ক্ষেত্রে কিছু বিক্রিয়া করা লাগবে। যেমন ধরো টলুইনের বিক্রিয়াগুলোর ভিতরে প্রথমে আসবে টলুইনের নাইট্রেশন। ভাইয়া টলুইনের নাইট্রেশন হোয়াট ডাজ ইট মিন? আমরা প্রথমে টলুইন নিলাম আমরা টলুইন মানে বেনজিনের উপর CH3। এখন নাইট্রেশন মানে হচ্ছে HNO3 নিয়ে কাজ করানো, নাইট্রিক অ্যাসিড নিয়ে কাজ করানো। ভাইয়া নাইট্রিক অ্যাসিড এইটা দিয়ে নাইট্রেশন যখন করব তখন এখানে আমরা সালফোনিক অ্যাসিড দিয়ে হিট দিব, সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট দিব। সো নাইট্রিক অ্যাসিডের এখানে সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি হিট দেওয়া হয়, তাহলে এখন এই নাইট্রেশনে মজার ব্যাপার হচ্ছে এই জায়গার যৌগটা OH- এবং NO2+ এইটাতে ভেঙে যায়। এবার এই জায়গাতে নাইট্রেশন করা মানে টলুইন কি? টলুইন ভাইয়া আমাদের খুব সিম্পলি যদি তুমি চিন্তা করো, টলুইন হচ্ছে আমাদের কি টাইপের যৌগ? অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। তো অর্থপ্যারা নির্দেশক গ্রুপ যদি হয়, এইটাকে আমরা 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি হিট দিই নাইট্রেশন করার সময়, তখন এই একটা নাইট্রোমূলক অর্থ পজিশনে বসে আর একটা নাইট্রোমূলক প্যারা পজিশনে বসে। তো খেয়াল করো পরবর্তী ধাপে আমরা উপরে নিলাম টলুইনের CH3, একটাকে আমরা নাইট্রোমূলককে অর্থ পজিশনে বসালাম, আরেকটাকে আমরা নাইট্রোমূলক যেটা আছে এইটাকে আমরা 1 2 3 এইটাকে আমরা প্যারা পজিশনে বসালাম। এবার পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া ঘটে। এই যে দুইটা টলুইন আছে না, এই জায়গায় যে উৎপাদগুলো পাইলাম না, এই দুইটা উৎপাদকে যদি আবারও আমরা নাইট্রেশন করি HNO3, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, এবার যদি আমরা 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নাইট্রেশন করি, তখন যেই ঘটনাটা ঘটে এই জায়গাতে এই দুইটা একত্রিত হয়ে যায়। 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নাইট্রেশনের সময় এটা একত্রিত হয়ে যায়। এই দুইটা একত্রিত হয়ে যে দেখো উপরে CH3 থাকে, একটা অর্থ পজিশনে বসে, আরেকটা আমাদের প্যারা পজিশনে বসে, দুইটা একত্রিত হয়ে যায়। পরবর্তী ধাপে তুমি যদি আবারও এইটাকে সেম জিনিস নাইট্রেশন করো HNO3 এবং সালফিউরিক অ্যাসিড
বাট এবার নাইট্রেশনের সময় 60 না নিয়ে 110 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নাও, তাহলে এখন আরেকটা নাইট্রোমূলক এই জায়গাতে আমাদের আরেকটা প্যারা পজিশনে বসবে, সো এখানে আমার CH3 থাকবে, এখানে আমার NO2, এখানে আমার NO2, এই জায়গায় আমার NO2। এইটাকে ভালো করে খেয়াল করলে দেখবা এটা 2 নাম্বার পজিশন, এটা 2 পজিশন, এটা 4 পজিশন, এটা 6 পজিশন। তো এইটাকে বলে 2 4 6, 2 4 6, তিনটা টলুইন দেখো 1 2 3, তাহলে 2 4 6 ট্রাইনাইট্রো, টিতে ট্রাই, এনতে নাইট্রো, আর এই টোটালটা মিলে টলুইন। তাহলে খেয়াল করো 2 4 6 TNT, মানে এইটা আমরা বেসিক্যালি দেখলাম TNT প্রস্তুতির বিক্রিয়া, এটা আমরা বেসিক্যালি কি দেখলাম? TNT প্রস্তুতির বিক্রিয়া। তাহলে প্রথমে আমরা জাস্ট বেসিক্যালি এক ধাপে করছি কি তোমার নাইট্রেশন করছি, এক ধাপে নাইট্রেশন করছি। তোমার যদি নাইট্রেশন পর্যন্ত থেমে যেতে বলে তাহলে ওইটুকুই হবে, এই যে এই প্রথম ধাপে নাইট্রেশন পর্যন্ত থেমে যেতে বললে এইটুকুই হবে। বাট যদি এটা থেকে TNT প্রস্তুত করতে বলে তাহলে 30 ডিগ্রির পরিবর্তে পরবর্তীতে 60 ডিগ্রি দিবা, তারপর 110 ডিগ্রি দিবা, দিয়ে তুমি এই জায়গা থেকে TNT করতে পারবা। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা প্রথমে কি করছি, প্রথমে একদম বেসিক তোমার নাইট্রেশন করছি। এবার নাইট্রেশন থেকে আরেকটু ধাপ আগায়ে আমরা এই জায়গাগুলোতে TNT প্রস্তুত করছি। এবার বলছে দেখো টলুইনের ক্লোরিনেশন, খেয়াল করো টলুইনের ক্লোরিনেশন মানে হচ্ছে আমরা এখানে টলুইন যেটা নিব এটাকে ক্লোরিনেশন করব। ভালো করে খেয়াল করো, আমরা একটা টলুইন নিছি CH3, এইটাকে যদি আমি এখন ক্লোরিনেশন করি, তো ক্লোরিনেশন করলে ভাইয়া বেসিক্যালি ক্লোরিনেশন করতে গেলে আমাদের ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এইটার উপস্থিতিতে ক্লোরিনেশন করতে হবে। ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি ক্লোরিনেশন করি তাহলে এই একটা ক্লোরিন আমার বেনজিন বলয় থেকে হাইড্রোজেন নিয়ে HCl গঠন করবে। ভাইয়া টলুইন তো আমার অর্থপ্যারার নির্দেশক, তাহলে ক্লোরিনেশন করলে ক্লোরিন বসবে একটা অর্থ পজিশনে। খেয়াল করো একটা বসবে কোথায়, একটা বসবে আমার উপরে CH3, একটা বসবে আমার অর্থ পজিশনে, আরেকটা বসবে, খেয়াল করো আরেকটা বসবে CH3, আরেকটা বসবে আমার হচ্ছে প্যারা পজিশনে। তাহলে অর্থ মেটা প্যারা, আরেকটা বসবে কোথায়, প্যারা পজিশনে। দ্যাটস দ্য ক্লোরিনের তোমার হচ্ছে যে ক্লোরিনেশন, টলুইনের ক্লোরিনেশন। এবার খেয়াল করো টলুইনের ক্লোরিনেশন যেটা করলাম, এই ক্লোরিনেশনের আরেকটা কাহিনী আছে, এটা একটা এক্সট্রা পেজ নিয়ে দেখাই। খেয়াল করো ওই জায়গাতে যেই ক্লোরিনেশনটা করছি না, এইটাই এখানে কোনো আলো ছিল না, এইটাকে বলা হচ্ছে আলোর অনুপস্থিতিতে বা আলো ছাড়া। তো আলো ছাড়া লিখে দিলাম, আলোর অনুপস্থিতি এটা বলে, এটা হচ্ছে আলো ছাড়া, মানে এখানে কোনো সানলাইট নাই, মানে ইউভি নাই। বাট এখন যদি আমি এই জায়গাতে ক্লোরিনেশন করার সময় ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড না নিয়ে ইউভি নিই, মানে এই জায়গাতে সূর্যের আলো আছে, ভাইয়া সূর্যের আলো যদি থাকে তখন ঘটনা যেটা ঘটে, এই যে টলুইনটা আছে না, টলুইনের দুইটা পার্ট, একটা হচ্ছে মিথাইল গ্রুপ আর একটা হচ্ছে ফেনল গ্রুপ, দুইটা পার্ট। তো এইটা হচ্ছে আমার ফেনল, মানে এটা আমার অ্যারোমেটিক। খেয়াল করো এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে আমার অ্যারোমেটিক, ঠিক আছে। আর এই পার্টটা কি ভাইয়া, এই পার্টটা হচ্ছে আমার অ্যালিফেটিক। তাহলে যদি তোমাকে কখনো জিজ্ঞেস করে নিচের কোন যৌগটি অ্যালিফেটিক অ্যারোমেটিক উভয় ধর্ম দেখায়, উত্তর হচ্ছে টলুইন আমাদের অ্যালিফেটিক অ্যারোমেটিক উভয় ধর্ম দেখায়। এমসিকিউতে কিন্তু এটাও আসে, টলুইন আমাদের অ্যালিফেটিক অ্যারোমেটিক উভয় ধর্ম দেখায়, এটা অ্যালিফেটিক এটা অ্যারোমেটিক, মাথায় থাকে জানো। টলুইন আমাদের অ্যালিফেটিক অ্যারোমেটিক উভয় ধর্ম দেখায়, তাহলে টলুইন অ্যালিফেটিক বোথ অ্যারোমেটিক। ওকে, তাহলে এটার সাথে এটা। এবার খেয়াল করো এই দুইটা পার্ট, একটা অ্যালিফেটিক একটা অ্যারোমেটিক, দুইটা পার্ট আমরা যেটা নিচ্ছি, এইটাকে আমি যদি সূর্যের আলোর উপস্থিতিতে বিক্রিয়া করাই, তখন সে বেনজিন রিংয়ে না ঢুকে অ্যালিফেটিক পার্টে বিক্রিয়া করে। অ্যালিফেটিক পার্টে বিক্রিয়া করলে প্রথমে সে এই অ্যালিফেটিক পার্ট থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করে CH2Cl এইটাতে রূপান্তর করে, প্লাস HCl এইটাতে কনভার্ট করে। এটাকে যদি তুমি আবারও ইউভি রশ্মির উপস্থিতিতে ক্লোরিন দাও, এ আবার কি করবে, একটা ক্লোরিন এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে তখন এ কি করবে, খেয়াল করো CHCl2 এটাতে রূপান্তর করবে। তুমি যদি আবার ক্লোরিনেশন করো, এখানে ক্লোরিন যোগ করো এবং ইউভি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করো, আবার এখান থেকে একটা হাইড্রোজেনকে তুলে ফেলে, দেখো ওখানে ক্লোরিন ঢুকায় CCl3 এইটাতে রূপান্তর করবে। তো ভালো করে খেয়াল করলে দেখবা এই জায়গাতে আমাদের
3বার হচ্ছে ক্লোরিনেশন হচ্ছে, বাট পার্শ্ব শিকলে। এইটা হচ্ছে আমাদের ছিল সিম্পল টুলুইন। এইটা খেয়াল করো, এইটা হচ্ছে একটা ক্লোরিন ঢুকছে, তো একটা ক্লোরিন ঢুকলে এটাকে বলে বেনজাইল ক্লোরাইড। এটাকে কি বলে? এইটাকে বলে হচ্ছে বেনজাইল ক্লোরাইড, ঠিক আছে? এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। পরে এইটা যেটা আছে এটা হচ্ছে বেনজাইলের পর বেনজো, বেনজাইল বেনজাল, বেনজাইল বেনজাল ক্লোরাইড, ঠিক আছে? আর এই লাস্টে যেটা এইটা হচ্ছে বেনজো। তাহলে খেয়াল করো, বেনজাইল বেনজাল বেনজো, 3টা ধাপ, বেনজাইল বেনজাল বেনজো। তাহলে ক্লোরিনেশনে আমরা বেনজাইল বেনজাল বেনজো 3টা ধাপে আমরা ক্লোরিনেশন করছি। ওকে, তো এইটাও আমরা মাথায় রাখবো। যেই কথাগুলো বলছি এই বিক্রিয়া করানোর সময়, যেই কথাগুলো বলছি প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, ইভেন এই নাম সহ ইম্পর্টেন্ট। এমসিকিউতে নাম সহ আসে, যে এখানে এটার নাম কি, এটা এখানের নাম কি, নাম সহ আসে। সো মাথায় রেখে তারপরে আগাবা। পরে আসো টলুইনের সালফোনেশন, এই পার্টটা দেখি। সালফোনেশন মানে কি ভাইয়া? আমরা যে টলুইনটা নিব এটা সালফিউরিক অ্যাসিডের সাথে সালফোনেশন ঘটবে। তো উপরে আমার টলুইন আছে, আমার সালফিউরেশন করার জন্য H2SO4 সালফিউরিক অ্যাসিড নিতে হবে। আর গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে হিট না দিলে তো আমি বিক্রিয়া করাইতে পারবো না। তো এই সালফিউরিক অ্যাসিড একটা ভাঙবে OH, আরেকটা ভাঙবে SO3H, এইটা আমার প্লাস আয়ন। তাহলে সালফিউরিক অ্যাসিড একবার বসবে অর্থ পজিশনে, একবার বসবে মেটা পজিশনে। তো এখানে আমার টলুইন অর্থ পজিশনে SO3H বসাই দাও। তারপরে খেয়াল করো, এই হচ্ছে আমার টলুইন, টলুইন টলুইন নিলাম। টলুইন নেওয়ার পর খেয়াল করো অর্থ মেটা প্যারা, প্যারা পজিশনে SO3H বসাই দাও, দ্যাটস ইট। এই হচ্ছে আমার অর্থ নাইট্রো সালফোন মানে সালফোনিক অ্যাসিড, একটা হচ্ছে না না এটা নাম আছে আলাদা, নাম ভুলে গেছি, মনে নাই, আন্দাজে বলবো না, ভুলভাল বলবো না, খেয়াল করো। এবার বলছে দেখো টলুইনের ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। ফিডেলক্রাফট অ্যালকাইলেশন মানে কি? আমার টলুইন নেওয়া লাগবে, বেসিক আমরা টলুইন নিব। টলুইন নেওয়ার পর এর সাথে টলুইনের সাথে ফিডেলক্রাফট অ্যালকাইলেশনের জন্য আমরা অ্যালকাইল হ্যালাইড নিব। তার মানে কি? মিথাইল ক্লোরাইড নিলাম। ভাইয়া মিথাইল ক্লোরাইডের সাথে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিব আমরা ইয়া আকারে। ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি আকারে নিব? খেয়াল করো, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিব আমরা প্রভাবক আকারে। ওই যে অ্যালকাইলেশনের বেসিক বিক্রিয়া, তুমি সবসময় খেয়াল রাখবা, যদি এখানে অ্যালকাইল হ্যালাইডের সাথে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড নাও তার মানেই হচ্ছে ফিডেলক্রাফট বিক্রিয়া। ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকলে বুঝতে হবে ফিডেলক্রাফটের দিকে যাচ্ছি আমি। সো ফিডেলক্রাফট বিক্রিয়া, সো ফিডেলক্রাফট বিক্রিয়া যদি হয় তাহলে আমার এখান থেকে ক্লোরিন উঠে যাবে, তাই না? এখান থেকে আমার ক্লোরিন উঠে যাবে। ক্লোরিন উঠে গেলে এই ক্লোরিন আমার বেনজিন বলয়, এই জায়গায় আমার অলরেডি CH3 আছে, আর এই ক্লোরিন এখান থেকে হাইড্রোজেন সরায়ে তোমার হচ্ছে যে HCl গঠন করবে, আর এই মিথাইল গ্রুপ তোমার অর্থ পজিশনে বসবে। তো খেয়াল করো তো, অর্থ পজিশনে বসে গেল। আমরা এটা আগেই দেখছি না, দুইটা মিথাইল গ্রুপ যদি পাশাপাশি থাকে তাহলে একটা হচ্ছে অর্থ পজিশনে আসে, দুইটা মিথাইল গ্রুপ মানে জাইলিন, এটাকে আমরা কি বলবো? অর্থ জাইলিন। মনে আছে আমরা দেখাইছিলাম, এটার নাম বলছিলাম অর্থ জাইলিন। এর সাথে আরেকটা মেটা পজিশনে বসে, যে মেটা পজিশনে বসে সে না, যে প্যারা পজিশনে বসে, মেটা না প্যারা পজিশনে বসে, যে প্যারা পজিশনে বসে তার জন্য আমরা বলতে পারি প্যারাজাইলিন। তার মানে আমরা ফিডেলক্রাফট অ্যালকাইলেশন করতেছি টলুইন, টলুইনের ফিডেলক্রাফট অ্যালকাইলেশনে আমরা একটা হচ্ছে অর্থোজাইলিন পাচ্ছি, আরেকটা হচ্ছে প্যারাজাইলিন পাচ্ছি। বাট আমরা আরেকটা যৌগ দেখছিলাম, কি দেখছিলাম? মেটাজাইলিন। তো খেয়াল করো, যদি আমাদের কখনো মেটাজাইলিন প্রস্তুত করতে বলে, তো মেটাজাইলিন প্রস্তুত করতে বললে এই যে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পরিমাণ আছে না, এইটাকে আমাদের অধিক পরিমাণে দিতে হবে। ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে যদি আমরা অধিক পরিমাণে দিই তখন তাহলে আমরা মেটাজাইলিন প্রস্তুত করতে পারবো। তো খেয়াল করো, মেটাজাইলিন প্রস্তুতের জন্য জাস্ট কিচ্ছু না, আমরা আগের মতোই এখানে টলুইন নিব, এখানে কি করব? টলুইন নিব, এর সাথে মিথাইল ক্লোরাইডও নিব। বাট এই যে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটাকে আমরা অধিক পরিমাণে দিব। এটাকে অধিক পরিমাণে দিলে এ সরাসরি বিক্রিয়াতে তোমার অর্থ পজিশনে না বসে তখন আমার মেটা পজিশনে বসবে। কারণ কি? অধিক পরিমাণে দিলে এটা অর্থ প্যারা নির্দেশকমূলক থেকে মেটা নির্দেশকমূলকে কনভার্ট করে ফেলে। তো তখন আমরা এখানে মেটাজাইলিন পাবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। এবার বলো তো, এই টলুইনের অ্যালকাইলেশনের জায়গায় যদি আমি অ্যাসাইলেশনে যাই, অ্যাসাইলেশন মানে কি? ফিডেলক্রাফট অ্যাসাইলেশন মানে কি? অ্যাসাইল ক্লোরাইড এটার বিক্রিয়া। তাহলে খেয়াল করো, আমরা প্রথমে নিলাম বেনজিন,
বেনজিনের উপর CH3 মানে টলুইন, তারপরে আমরা CH3COCl নিলাম, অ্যান্ড দেন CH3COCl এর পরে এখানে আমরা অ্যাসাইলেশনের জন্য আবারও ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিব। ভাইয়া ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিলে এই অংশ থেকে হাইড্রোজেন, এই অংশ থেকে ক্লোরিন বের হয়ে যে, খেয়াল করো আমাদের এই বেনজিনের উপরে COCH3 একটা বসবে। কোন পজিশনে বসবে? অর্থ পজিশনে বসবে। এবার খেয়াল করো অর্থ পজিশন থেকে আমি যদি আবার করি তাহলে এটা কি বসবে? টলুইনের প্যারা পজিশনে বসবে, COCH3। এই হচ্ছে আমাদের টলুইনের ফিডেল গ্রাফট অ্যাসাইলেশন। তাহলে একটা গেল অ্যালকাইলেশন, আরেকটা গেল কি? অ্যাসাইলেশন। বুঝতে পারছো? তাহলে অ্যালকাইলেশনের বিক্রিয়া বুঝলাম, অ্যাসাইলেশনের বিক্রিয়া বুঝলাম। অ্যালকাইলেশনের বিক্রিয়া শেষ, অ্যাসাইলেশনের বিক্রিয়া শেষ। ওকে, এবার খেয়াল করো খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিক্রিয়া আছে। বিক্রিয়াটার নাম হচ্ছে টলুইনের পার্শ্ব শিকলের জারণ। টলুইনের পার্শ্ব শিকলের জারণ। ভাইয়া টলুইনের পার্শ্ব শিকলের জারণ দুই প্রকার হয়, দুই প্রকার হয়। একটা হচ্ছে শক্তিশালী জারণ, একটা হচ্ছে শক্তিশালী জারণ, ঠিক আছে? আরেকটা হচ্ছে দুর্বল জারণ, দুর্বল জারণ। সো এই যে ক্লোরিনের শক্তিশালী জারণ এবং দুর্বল জারণ, দুইটাকে আমাদের ভালো করে বুঝতে হবে, একটা শক্তিশালী একটা কি দুর্বল। তো ভালো করে খেয়াল করো, আমরা যখন ক্লোরিনের এই জায়গাতে জারণ করব, ঠিক আছে, এটা একটু ভালো করে খেয়াল করো। আমি যেটা এখন বলবো এটা ভালো করে খেয়াল করবা। আমি যখন জারণ করব তখন শক্তিশালী জারণ আর একটা আছে দুর্বল জারণ। শক্তিশালী জারণ মানে আমরা এখানে টলুইন যেটা করতেছি, টলুইনকে আমরা কোন একটা শক্তিশালী জারক পদার্থের উপস্থিতিতে জারণ করব। শক্তিশালী জারক পদার্থ হিসেবে আমরা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিই এবং এর সাথে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড নিই, এই দুইটার উপস্থিতিতে যদি আমি বিক্রিয়া করি, এই দুইটা আমার জায়মান অক্সিজেন তৈরি করে, যেটা জারক। এই জায়মান অক্সিজেন পার্শ্ব শিকলে জারণ করে শক্তিশালী যেহেতু মিথাইল থেকে COOH এ রূপান্তর করে, সরাসরি CH3 মূলক এটাকে শক্তিশালী জারকের মাধ্যমে COOH এ কনভার্ট করে দিচ্ছে। এটা হচ্ছে শক্তিশালী জারক। ওকে, বাট যদি আমি দুর্বল জারক করি, দুর্বল জারণ করলে এই যে আমার বেনজিন আছে, বেনজিনের উপর CH3 পার্ট আছে, দুর্বল জারণ করলে খেয়াল করো, দুর্বল জারণ করলে জারক হিসেবে আমার ক্রোমিল ক্লোরাইড নিতে হবে। CR, ক্রোমিল ক্লোরাইড মানে হচ্ছে CrO2Cl2, এটাকে বলে ক্রোমিল ক্লোরাইড। ক্রোমিল ক্লোরাইড নিলে এবং এখানে যদি আমি হিট দিই তখন এখানে যে জারণটা ঘটবে এটা দুর্বল জারণ হবে। তখন এই CH3 মূলক যেটা আছে, CH3 মূলক কনভার্ট হয়ে CHO তে রূপান্তর হবে। কিসে? CH3 মূলক কনভার্ট হয়ে CHO মূলকে রূপান্তর হবে। তো CH3 মূলক থেকে CHO মূলকে কনভার্ট, এইটার যে বিক্রিয়া এটা হচ্ছে দুর্বল জারণের বিক্রিয়া। তাহলে খেয়াল করো আমি দুর্বল জারণ যখন করছি তখন CH3 থেকে CHO এইটাতে কনভার্ট হয়েছে। এটা কি? এটা হচ্ছে দুর্বল। ঠিক আছে, দুর্বলের জন্য কি ব্যবহার করছি? ক্রোমিল ক্লোরাইড ব্যবহার করছি, মাথায় থাকার জন্য। একটা হচ্ছে ক্রোমিল ক্লোরাইড, আরেকটা কি? আরেকটা হচ্ছে KMnO4 পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা ছিল আমার টলুইনের পার্শ্ব শিকলের জারণ। বুঝতে পারছো? এটা কি ছিল? এটা ছিল আমার টলুইনের পার্শ্ব শিকলের জারণ। এই এতক্ষণ যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাও যে ইয়েস ভাইয়া বুঝতে পারছি, ইয়েস ভাইয়া বুঝতে পারছি। এবার আসে হচ্ছে আমাদের পরবর্তী 10 নম্বর টপিক, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড টপিক, এই টপিকের বিক্রিয়া। সো এরপরে পরবর্তী টপিক হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড। এখন আমরা অ্যালকাইল হ্যালাইডে প্রবেশ করব। ভাইয়া অ্যালকাইল হ্যালাইড আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইড কি? আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই বিক্রিয়ার মাধ্যমে আমরা আরো অনেক কিছু শিখব। অ্যালকাইল হ্যালাইড প্রথমেই খেয়াল করো, অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি অলরেডি আমরা অনেক করে ফেলছি, তাই না? এতক্ষণ পর্যন্ত অর্গানিক পড়তে পড়তে আমরা অনেকগুলো অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করে ফেলছি। এর ভিতরে আমরা এখন অ্যালকাইল হ্যালাইড যখন পড়তে যাচ্ছি, অ্যালকাইল হ্যালাইড যখন পড়তে যাচ্ছি, তো অ্যালকাইল হ্যালাইডের জন্য ধরো আমি মিথেন নিলাম, মিথেনকে আমি ক্লোরিনেশন করতে যাচ্ছি, বাট নর্মালি তো আমি করতে পারবো না, আমাকে আয়রনের উপস্থিতিতে 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ক্লোরিনেশন করতে হবে। করলে এই জায়গা থেকে আমরা মিথাইল ক্লোরাইড পাবো। এই মিথাইল ক্লোরাইড মানে আমার RX, RX মানে হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইড। সিম্পল, এভাবে আমরা অ্যালকাইল হ্যালাইডের বেসিক বিক্রিয়া পাই। ওকে, ক্লিয়ার করতে পারছি? এবার বলতে দেখো অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড, এটা আরো গুরুত্বপূর্ণ বিক্রিয়া, আরো গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই বিক্রিয়া অনেক আসে। অ্যালকোহল মানে ROH, এটা থেকে অ্যালকাইল হ্যালাইডে কনভার্ট করতে গেলে আমার বিকারক হিসেবে আমরা PCl5 নিতে পারি, তারপরে PCl3 নিতে পারি, তারপরে SOCl2 নিতে পারি, এগুলো নিতে পারি।
তো আমি তোমাকে তোমার অ্যালকাইল হ্যালাইডের এই বিক্রিয়ার ভিতরে আমি একটা বিক্রিয়া দেখাবো যে অ্যালকাইল হ্যালাইড হিসেবে অ্যালকোহল হিসেবে ধরো আমরা CH3OH নিছি, এর সাথে ধরো আমরা SOCl2 এটা নিছি, SOCl2, এইটার বিক্রিয়াতে আমার কি উৎপাদ হবে। আবার ধরো আমরা অ্যালকাইল হ্যালাইড হিসেবে CH3OH নিছি এবং এর সাথে PCl5 নিছি, এইটার উৎপাদে কি তৈরি হবে আমরা দেখলেই বুঝতে পারবো। এই বিক্রিয়াগুলো করার সময় একটা নিয়ম আছে, অ্যালকোহলের এই বিক্রিয়াগুলো করার সময় একটা নিয়ম আছে, এই নিয়ম ফলো করলে তুমি একদম তুড়ি দিয়ে পারবা, একদম পানির মতোই এই নিয়ম ফলো করবা। এখানে যে OH পার্টটা আছে না, এই OH পার্টটাকে ভেঙে লিখবা সবসময়। ভেঙে লেখা মানে কি, CH3 পার্ট যেটা আছে এটাকে আলাদা লিখলাম, OH কে আলাদা লিখলাম, H কে আলাদা লিখলাম। এখানে ভাইয়া আমার এই যে PCl5 আছে না, এই PCl5 এর একটা ক্লোরিনকে আমি সবসময় হাইড্রোজেনের নিচে বসাবো, আর একটা ক্লোরিনকে আমি CH3 এর নিচে বসাবো, বাকি যেই পার্টটা আছে এটা অক্সিজেনের নিচে বসাবো। অক্সিজেনের নিচে বসালে এখানে PCl3 থাকে। ভাইয়া খেয়াল করো, এই দুইটা পার্ট মিলে একটা উৎপাদ তৈরি হয় CH3Cl, যেটা আমার অ্যালকাইল হ্যালাইড। এই পার্ট মিলে তৈরি হয় POCl3, আর এই পার্ট মিলে তৈরি হয় হচ্ছে HCl। এই হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। এটা কিন্তু আবার অ্যালকোহলের শনাক্তকরণ বিক্রিয়ার ভিতরেও পড়ে। কেন? কারণ এই জায়গায় যেই CH3 তৈরি, এই HCl তৈরি হয়েছে না, এর সাথে তুমি আবার অ্যামোনিয়া গ্যাস যদি দাও তাহলে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া দেয়। এইটা আমার অ্যালকোহল শনাক্তকরণের বিক্রিয়া হিসেবেও ব্যবহার হয়, PCl5 এর এই বিক্রিয়াটা। এবার এই জায়গায় যদি SOCl2 দাও তাহলে কি হচ্ছে, সেম জিনিস, আমার এই অ্যালকোহলের এখানে O, এখানে H, এখানে একটা ক্লোরিন যাবে, এখানে একটা ক্লোরিন যাবে, মাঝখানে SO থাকবে না, SO এই জায়গায় বসে যাবে। তাহলে খেয়াল করো, এই দুইটা পার্ট মিলে CH3Cl, এই দুইটা পার্ট মিলে HCl, আর এটার সাথে এটা বিক্রিয়া করে দেখো সালফার ডাইঅক্সাইড গঠন করে। তাহলে এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে আমি অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে পারি। এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে আমি কি করতে পারি, অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে পারি। তাহলে পারবো অ্যালকাইল হ্যালাইড নিয়ে যদি কিছু করতে বলে? খুব সিম্পল, একদম সিম্পল, জাস্ট এই বিক্রিয়াগুলো যেভাবে করে দিলাম এভাবে মাথায় রাখবা। এরপরে আসে হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা পার্ট, সেটা হচ্ছে ক্লোরোফর্ম প্রস্তুতি। এই জায়গা থেকে যে কি পরিমাণ তোমার হচ্ছে যে প্রশ্ন হয় আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না, MCQ এর জন্য হটস্পট ক্লোরোফর্ম প্রস্তুতি। ভাইয়া ক্লোরোফর্ম প্রস্তুতি MCQ এর জন্য হটস্পট, দেখো কেমনে করে। ক্লোরোফর্ম প্রস্তুতি করতে গেলে আমার কি কি লাগবে, আমাদের ক্লোরোফর্ম প্রস্তুতি করতে গেলে ইথানল লাগবে, ব্লিচিং পাউডার লাগবে এবং পানি লাগবে। তো ক্লোরোফর্ম প্রস্তুতির জন্য আমরা ইথানল নিব, ইথানল, তারপর হচ্ছে ব্লিচিং পাউডার প্লাস পানি। তো এই তিনটা জিনিস লাগবে। ইথানল এটা তো আমরা জানি, ব্লিচিং পাউডারের সংকেত কি ভাই, খেয়াল করো, ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaOCl, এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত। ব্লিচিং পাউডারকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে এখান থেকে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয় এবং ক্লোরিন তৈরি হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয় এবং ক্লোরিন তৈরি হয়। এই বিক্রিয়ার প্রথম ধাপকে বলে ক্লোরিন উৎপাদন। এই বিক্রিয়া হচ্ছে নাম্বার ওয়ান ধাপে আমরা ক্লোরিন উৎপাদন করলাম, এই ধাপকে বলে ক্লোরিন উৎপাদন। তো ক্লোরিন উৎপাদন ধাপের পরে এরপর আমরা দ্বিতীয় ধাপে যাব, দ্বিতীয় ধাপে আমরা ইথানল নিব। তো আগের ধাপে যে ক্লোরিন উৎপাদন করছি না, ওই ক্লোরিনকে আমি যদি এই ধাপে বসাই, এই ক্লোরিন জারণ করে কি ঘটায় খেয়াল করো, এখান থেকে দুইটা হাইড্রোজেন, এখান থেকে দুইটা ক্লোরিনের সাথে 2HCl গঠন করে, এই পার্টটা এই কার্বনের সাথে চলে এসে CH3CHO এটা গঠন করে, মানে এটা অ্যালডিহাইড করলো, ইথানল তৈরি করলো। ভাইয়া এই যে ইথানল তৈরি করছি, এই ইথানলের সাথে ক্লোরিন আবারও বিক্রিয়া করবে, ক্লোরিন আবার বিক্রিয়া করে, এখন দেখো এখানকার তিনটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এ যেটা গঠন করবে CCl3CHO। এই যে CCl3CHO গঠন করলো, এইটার নাম হচ্ছে ভাইয়া ক্লোরাল। এইটার নাম কি? এইটার নাম হচ্ছে ক্লোরাল। MCQতে আসবে নিচের কোনটি ক্লোরালের সংকেত, এটা হচ্ছে আমার ক্লোরালের সংকেত। ইয়াটা কি? CCl3CHO, দ্যাট ইজ ক্লোরাল। আচ্ছা, থার্ড ধাপ, পরবর্তী ধাপ, এই যে ক্লোরাল নিলাম না CCl3CHO, এর সাথে আমাদের ওই উপরের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা প্রস্তুত হয়েছিল এইটা বিক্রিয়া করে CHCl3 ক্লোরোফর্ম গঠন করে, এবং এই জায়গাতে আরো এক্সট্রা অনেক কিছু গঠন করে, অত আমাদের লাগবে না।
এখান থেকে আমাদের মেইন ধাপ হচ্ছে ক্লোরোফর্ম তৈরি করা। ক্লোরোফর্ম তৈরি করে, তাহলে ক্লোরোফর্ম প্রস্তুতির বিক্রিয়া শিখে ফেললাম। ওকে ভাইয়া, ক্লোরোফর্ম প্রস্তুতি বিক্রিয়া শেখার পরে ক্লোরোফর্ম সম্পর্কে আমাদের কিছু তথ্য জানা লাগবে। ক্লোরোফর্মের বেসিক সংকেত হচ্ছে CH_Cl3। এটা কি? এটা হচ্ছে ক্লোরোফর্ম। ভাইয়া ক্লোরোফর্ম হচ্ছে, মাথায় রাখবা, বর্ণহীন তরল। তারপরে মাথায় রাখবা ক্লোরোফর্ম হচ্ছে উদ্বায়ী। তারপরে মাথায় রাখবা এর গন্ধ হচ্ছে মিষ্টি। এর গন্ধ কি? এর গন্ধ হচ্ছে মিষ্টি। ওকে, তাহলে বর্ণহীন তরল, উদ্বায়ী, গন্ধ হচ্ছে মিষ্টি। ক্লোরোফর্মের গলনাঙ্ক কত জানো? গলনাঙ্ক হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এগুলো হচ্ছে ইনফরমেশন, মাথায় রাখবা। এই যে ক্লোরোফর্ম নিলাম, এই ক্লোরোফর্ম ভাইয়া পানিতে দ্রবীভূত হয় না, পানিতে অদ্রবণীয়। ঠিক আছে, তাহলে পানিতে দ্রবণীয় হয় না বা দ্রবীভূত হয় না, কারণ এটা তো সমযোজী আর পানি হচ্ছে পোলার। কিন্তু ক্লোরোফর্মের মতো ইথানল আছে না, ইথানল, তারপরে ইথার, মানে অ্যালকোহল এবং ইথার যেগুলো আছে, ইথানল, ইথার, এগুলোতে আবার দ্রবণীয়, মানে দ্রবীভূত হয়। কেন? কারণ এগুলো আবার সমযোজী। ওই যে লাইক ডিজলভস লাইক যে মেটারটা আছে ওইটার মতো। ওকে, এবার খেয়াল করো, এই ক্লোরোফর্ম যেটা আছে, এই ক্লোরোফর্মের আবার কাহিনী বহুত। ক্লোরোফর্মের সাথে এই ক্লোরোফর্ম যেটা আছে CH_Cl3, এই ক্লোরোফর্মের সাথে তুমি যদি বাতাসের বিক্রিয়া করো, মানে জারণ বাতাসে রেখে দাও, ক্লোরোফর্মকে তুমি যদি নর্মালি বাতাসে রেখে দাও, এই ক্লোরোফর্ম বাতাসে রেখে দিলে এই বাতাসের সাথে নর্মালি বিক্রিয়া করে, মানে মুক্ত পরিবেশে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে COCl2 প্লাস HCl এর রূপান্তর হয়। এই COCl2 কে বলে হচ্ছে ফসজিন গ্যাস। এটা কি? এটা হচ্ছে বিষাক্ত গ্যাস, ফসজিন গ্যাস। এই ফসজিন গ্যাস হচ্ছে বিষাক্ত, অত্যন্ত বিষাক্ত। এই বিষাক্ত এত বেশি যে তোমার জন্য ক্ষতি করবে। ওকে, এটা মাথায় রাখতে হবে। এবার মাথায় রাখবা এই ক্লোরোফর্ম যেটা তুমি তৈরি করছো, এই CH_Cl3, এটাকে তুমি যদি নাইট্রেশন করো, HNO3 নাইট্রেশন করো, নাইট্রেশন করলে এখান থেকে H আর এখান থেকে OH চলে যে পানি তৈরি করে প্লাস এই NO2 সরাসরি এখানে যে বসে যে CCl3NO2 গঠন করে। ভাইয়া এই যে CCl3NO2 গঠন করে, এইটাকে বলা হচ্ছে ক্লোরোপিক্রিন। এটার নাম আছে ভাইয়া, এইটার নাম কি? এইটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। এইটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। ভাই ক্লোরোপিক্রিন এইটার আরেকটা নাম হচ্ছে কাঁদুনে গ্যাস। এটার আরেকটা নাম হচ্ছে কাঁদুনে গ্যাস। এইটা এমসিকিউতে অনেক আসে, নিচের কোনটি ক্লোরোপিক্রিনের সংকেত, নিচের কোনটি কাঁদুনে গ্যাসের সংকেত। আরেকটা কথা আসে, খেয়াল করো, এই জায়গাতে এইটা একটা জৈব যৌগ যেটা হচ্ছে হাইড্রোজেন নাই, যেখানে হাইড্রোজেন নাই, তাহলে এইটা হচ্ছে একটা হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। হাইড্রোজেন বিহীন জৈব যৌগ কে? CCl3NO2। ক্লোরোপিক্রিন যেটা আছে এটা হচ্ছে একটা হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। তাহলে নিচের কোনটি হাইড্রোজেন বিহীন জৈব যৌগ? সেটা হচ্ছে CCl3NO2। বুঝাইতে পারছি? ওকে, এরপরে বলছে দেখো SN1 ভার্সেস SN2, এটা তো অ্যালকাইল হ্যালাইডের জন্যই, তাই না? বাট এটা তো আমরা আলাদা করে পড়ে আসছি, অনেক ডিটেলসে পড়ছি, তাহলে এটা তো আমাদের এখন পড়া লাগবে না। বাট ওখানে একটা জিনিস ভুলে গেছি, খেয়াল করো, SN1 বিক্রিয়া যেটা আছে, মাথায় রাখবা, SN1 বিক্রিয়া যেটা আছে এটা পোলার দ্রাবকে হয়। এটা কি হয়? পোলার দ্রাবকে। SN1 বিক্রিয়া পোলার দ্রাবকে হয়। SN1 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি হয়, এটা তো আমরা আগেই পড়ছি। আর SN2 বিক্রিয়া এটা হচ্ছে অপোলার দ্রাবকে হয়, অপোলার দ্রাবকে হয়। এবং SN2 বিক্রিয়া 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি হয়। এই দুইটা জিনিস মাথায় রাখবা, ঠিক আছে? একটা হচ্ছে পোলার দ্রাবকে, আরেকটা কি? অপোলার দ্রাবকে। এরপরে আসে হচ্ছে অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইড, এরপর আমরা অ্যারাইল হ্যালাইড পড়বো। টানা নিয়ে ফেললাম ক্লাস, অনেক টানা, 1 ঘন্টা 20 মিনিট টানা ক্লাস নিছি একদম। আর 10টা মিনিট মতো পড়াই, তারপরে হচ্ছে আজকে ক্লাস ছুটি। আজকে ক্লাসে ছুটি, পরের ক্লাসে যে আমরা হচ্ছে যে বাকি পার্ট পড়বো। আমরা 11 নম্বর টপিক আছে, 4টা টপিক বাকি থাকবে, আমরা পরের ক্লাসে পড়বো। এরপরে দেখো পরের যে বিক্রিয়াটা, পরের বিক্রিয়াটা হচ্ছে ক্লোরোবেনজিন। বা ক্লোরোবেনজিন এইটা বের করার অনেকগুলো উপায় আছে। যেমন ধরো আমরা একটু আগে দেখে আসছি যে অ্যারাইল হ্যালাইড থেকে আমরা ক্লোরোবেনজিন কেমনে করতে পারি। আমরা বেনজিনের নরমাল ক্লোরিনেশন করলেও ক্লোরোবেনজিন তৈরি হয়। বেনজিন নিব, নরমাল ক্লোরিনেশন করব, এটাকে আমরা ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড অথবা আয়রন ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড যে কোনো একটা যদি নিই,
তাহলে নর্মাল এইটার সাথে বিক্রিয়া করে এখানে আমার ক্লোরোবেনজিন তৈরি হবে, এটা আমার তৈরি হয়, এটা আমরা আগেই দেখছি। এছাড়া আমরা বেনজিনের উপরে যদি আমরা N2Cl নিই, হ্যাঁ N2Cl, এটাকে বলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটাকে কি বলে ডায়াজোনিয়াম ক্লোরাইড। তো এটা হচ্ছে ডায়াজো যৌগ, হ্যাঁ। সো এই ডায়াজো যৌগ যদি আমরা নিই, ডায়াজোনিয়াম ক্লোরাইড যদি নিই, এইটার সাথে আমরা HCl যোগ করব। এখানে যদি HCl যোগ করি তখন এখানে আমাদের Cu2Cl2 নিতে হবে। ভাইয়া এই যে দুইটা জিনিস মিলায়ে নিলাম, HCl নিলে Cu2Cl2, এটাকে বলা হচ্ছে স্যান্ডমেয়ার বিক্রিয়া। এটাকে কি বলে স্যান্ডমেয়ার বিক্রিয়া, এটাকে বলে স্যান্ডমেয়ার বিক্রিয়া। তো খেয়াল করো HCl এর সাথে Cu2Cl2 এভাবে মিলায়ে নিলে এটাকে বলে স্যান্ডমেয়ার বিক্রিয়া। এই স্যান্ডমেয়ার বিক্রিয়াতে দেখো HCl Cu2Cl2 দুইটা মিলে বিক্রিয়া করাইলাম, এই দুইটা মিলে বিক্রিয়া করে এখান থেকে আমার নাইট্রোজেন গ্যাস অপসারণ হয় এবং বেনজিনের উপরে ক্লোরিন বৈশা যায়। এই যে বেনজিনের উপর ক্লোরিন বসে গেল, Cu2Cl2 তৈরি হলো, এইটাকে বলা হচ্ছে ক্লোরোবেনজিন তৈরির স্যান্ডমেয়ার বিক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা, সেম ভাবে আমি ক্লোরোবেনজিনের জায়গায় যদি ব্রোমোবেনজিন নিয়ে কাজ করি, তাহলে ব্রোমোবেনজিন কেমনে কাজ করব? আগের মতোই আমরা এখানে বেনজিন নিব, বেনজিনের সাথে আমরা ব্রোমিনকে বেনজিনে প্রতিস্থাপন করার জন্য ব্রোমিন নিব, ব্রোমিন গ্যাস নিব এবং এখানে নিব ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। সো ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা আয়রন ক্লোরাইড যে কোনো একটা নিবা, নিয়ে এখানে যদি বিক্রিয়া করাও তাহলে বেনজিন ব্রোমিনের উপরে বসে যাবে, বসে গেলে ভাইয়া এটা ব্রোমোবেনজিন তৈরি করবে। ভাইয়া ব্রোমোবেনজিন তৈরি করলো। এখন দেখো আমার সেম এই বেনজিনের উপর N2Cl আছে, কি আছে N2Cl, এইটাকে যদি আমি এখন ব্রোমোবেনজিনে কনভার্ট করতে চাই তাহলে স্যান্ডমেয়ার বিক্রিয়ায় এখানে HCl এর জায়গায় তুমি এখন HBr নিবা, আর এখানে Cu2Cl2 এর জায়গায় Cu2Br2 নিবা। তাহলে এখন আমার এই বেনজিন চক্রে নাইট্রোজেন আলাদা হয়ে যাবে আর এখানে ব্রোমিন বসে যাবে। ব্রোমোবেনজিন তৈরির জন্য তোমাকে এই সেম স্যান্ডমেয়ার বিক্রিয়া এভাবে করা লাগবে। তাহলে এটাও কি? এটাও হচ্ছে আমার স্যান্ডমেয়ার বিক্রিয়া, মাথায় থাকবে। এটাও কি? এটা হচ্ছে আমার স্যান্ডমেয়ার। সো এই হচ্ছে আমার কাহিনী। ওকে, গ্রেট। এবার খেয়াল করো বেনজিনের উপরে আরেকটা বিক্রিয়া আছে, উডস ফিডিক বিক্রিয়া। ভাইয়া উডস বিক্রিয়ার বেসিক কাহিনী কি ছিল মনে আছে? উডস বিক্রিয়া মানেই আমরা দেখেছিলাম CH3Cl, এইটা মানেই উডস বিক্রিয়া, এটা মানেই উডস বিক্রিয়া। আমরা দেখেছিলাম CH3Cl, পাশাপাশি ধাতব সোডিয়াম নিতে হয়, নিলে আমাদের উডস বিক্রিয়া ঘটে এবং এটা ড্রাই ইথারের উপস্থিতিতে করাইতে হয়। কারণ কি? ধাতব সোডিয়াম নেওয়া মানেই আমার ড্রাই ইথার নিতে হবে, তাছাড়া বিক্রিয়া হবে না। এবার উডস বিক্রিয়াটা তো নর্মাল মিথাইল ক্লোরাইডের উপস্থিতিতে হয় বা মিথাইল এই টাইপের অ্যালকাইল হ্যালাইডে হয়। যখনই ফিটিক নিবা তখন সেটা অ্যারাইল হ্যালাইডে হবে। অ্যারাইল হ্যালাইড মানে কি? বেনজিনের উপর ক্লোরিন বা ব্রোমিন এগুলা থাকবে। তাহলে নর্মাল উডস বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইডে হয়, বাট উডস ফিটিক কি হয়? অ্যারাইল হ্যালাইডে হয়। অ্যারাইল হ্যালাইড হলেই সেটা হচ্ছে ফিটিক বিক্রিয়া, মাথায় রাখবা। ফিটিক মানেই অ্যারাইল হ্যালাইড। তাহলে কি হলো? এখানকার ক্লোরিন সোডিয়ামের সাথে সোডিয়াম ক্লোরাইড গঠন করলো, মিথাইল যে মূলকটা আছে এটা সরাসরি বেনজিনের উপর বসে যে আমরা এখানে CH3 বেনজিন পাচ্ছি, বেনজিনের উপর বসে যেতে এই যে আমরা CH3 বেনজিন পাচ্ছি, মানে টলুইন পাচ্ছি। তার মানে উডস ফিটিক বিক্রিয়ায় আমরা ইজিলি টলুইন বের করতে পারি। মনে থাকবে, এটা মাস্ট মনে রাখবা, কারণ উডস বিক্রিয়া এবং উডস ফিটিক বিক্রিয়া দুইটা কিন্তু সেম না, দুইটার ভিতরে পার্থক্য আছে। তাহলে উডস বিক্রিয়া এবং উডস ফিটিক বিক্রিয়া দুইটা সেম না, দুইটার ভিতরে পার্থক্য আছে। ওকে, এবার খেয়াল করো পরবর্তী ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা বিক্রিয়া হচ্ছে DDT প্রস্তুতি। DDT প্রস্তুতিটা কেমনে করব? বা DDT প্রস্তুতির জন্য আমাদেরকে প্রথমে নিতে হবে হচ্ছে ক্লোরাল। ক্লোরাল মানে কি? ওই যে CCl3CHO, এটার নাম কি ছিল? এটার নাম ছিল ক্লোরাল। তো খেয়াল করো ক্লোরাল নিব, তাহলে DDT প্রস্তুতির জন্য আমরা প্রথমে ক্লোরাল নিলাম। শুধু ক্লোরালে হবে না, এর সাথে আমাদের ক্লোরোবেনজিন নিতে হবে। ক্লোরোবেনজিন কাকে নিতে হবে? ক্লোরোবেনজিন। এবং একটা নিলে হবে না, দুইটা নিতে হবে। দুইটা ক্লোরোবেনজিনকে এভাবে নিবা এবং দুইটা ক্লোরোবেনজিনকে একটা আরেকটার বিপরীত আকারে এভাবে বসাবা। কি করবা? বিপরীত আকারে বসাবা। এবার মজার ব্যাপার হচ্ছে এই ক্লোরোবেনজিনের সাথে ক্লোরাল, দুইটা ক্লোরোবেনজিনের সাথে ক্লোরাল বিক্রিয়া কেমনে করবে জানো? এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। বিক্রিয়া যখন করবে, বিক্রিয়া করার সময় এই জায়গাতে এই যে ও এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে তোমার এই জায়গায় বিক্রিয়া করে প্রথমে এসে পানি তৈরি করবে। পানি তৈরি করতে পারলে আর কিচ্ছু লাগে না, ঠিক আছে? তাহলে খেয়াল করো এখানকার অক্সিজেন চলে গেছে, এই হাইড্রোজেন চলে গেছে, এই হাইড্রোজেন চলে গেছে, তাহলে এই কার্বন এর মাঝখানে এসে ফিট হয়ে যাবে। কেমনে? CCl3 বসাও। এইবার খেয়াল করো এই C এর দুইটা হাত খুলছে, উপরে একটা খুলছে, নিচে একটা খুলছে।
ওদিকে আমাদের দুইটা বেনজিনেরও হাত খুলছে, সেই দুইটা বেনজিন এইভাবে ফিট হয়ে যাচ্ছে, সেই দুইটা বেনজিন এইভাবে ফিট হয়ে যাচ্ছে। তাহলে ফিট হয়ে গেলে খেয়াল করো, ফিট হয়ে গেলে আমরা এইভাবে বসাই দিলাম, তাহলে ক্লোরোবেনজিন দুইটা ফিট হয়ে গেল। এর পাশে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন এভাবে বসে গেল। তো এই যে বসে গেল, এখানে আমরা CCl3CH এর জায়গায় এই বেনজিন দুইটা পাচ্ছি। এখন মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করো, এই বেনজিনে যদি আমি এই জায়গা থেকে কাউন্ট শুরু করি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার কার্বন, 1 2 3 4, 4 নাম্বার কার্বন। তাহলে খেয়াল করো তো, আমরা এটা 4 নাম্বার কার্বন পাচ্ছি না, তাহলে আমরা এখানে লিখতে পারি 4,4 ডাইক্লোরো, এটা আমরা লিখতে পারি 4,4 ডাইক্লোরো, এই কথাটা লিখতে পারি। এইটা একটা ফিনাইল, এটা একটা ফিনাইল, তাহলে দুইটা ফিনাইল আমরা ডাইফিনাইল লিখতে পারি, ডাইফিনাইল, আমরা ডাইফিনাইল লিখতে পারি। এবার খেয়াল করো, এই যে টোটাল পার্টটা না, এটাকে বলে ট্রাইক্লোরোইথেন, ট্রাইক্লোরোইথেন। তো এই যে টোটাল তিনটা পার্ট, 4,4 ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, টোটাল তিনটা পার্ট, টোটাল তিনটা পার্ট মিলে আমাদের তৈরি হয় হচ্ছে ডিডিটি। খেয়াল করো, ডাইক্লোরো মিলে ডি, ডাইফিনাইল মিলে ডি, ট্রাইক্লোরোইথেন মিলে টি, টোটাল তিনটা পার্ট মিলে আমরা তৈরি করি হচ্ছে ডিডিটি। তাহলে এটা হচ্ছে আমাদের ডিডিটি প্রস্তুতির বিক্রিয়া। এখন ডিডিটি কি ভাইয়া? ডিডিটি হচ্ছে একটা কীটনাশক, জীবাণুনাশক। কীটনাশক মানে কি? কীট পতঙ্গ যারা আছে তাদেরকে নাশ করে যেটা, সেটা হচ্ছে কীটনাশক। তাহলে এটা হচ্ছে জীবাণুনাশক। ওকে, আচ্ছা এবার খেয়াল করো, ডিডিটি প্রস্তুতির পরে এইটা এমসিকিউ এর জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা মাথায় রাখবা। অস্ত্রোপচার হিসেবে চেতনানাশক, মানে অস্ত্রোপচার যখন করছে তখন চেতনানাশক কে? তো খেয়াল করো, অস্ত্রোপচারের চেতনানাশক হচ্ছে ক্লোরোফর্ম, CHCl3, সংকেত মুখস্থ রাখবা। আরেকটা আছে হচ্ছে ফ্লোথেন, ফ্লোথেনকে বলে হচ্ছে স্থানিক চেতনানাশক। এমসিকিউতে যখন আসে তখন এভাবে বলে, নিচের কোনটি স্থানিক চেতনানাশক? চেতনানাশক, সো স্থানিক চেতনানাশক বলে। ফ্লোথেনের সংকেত হচ্ছে CHBrCl, CHBrCl CF3, এইটাকে বলা হচ্ছে ফ্লোথেন, CHBrCl CF3, ফ্লোথেন বা হচ্ছে যে এটা তো আমরা শিখছি। এবার খেয়াল করো, কীটনাশককে কীটনাশক হিসেবে আমরা ডিডিটি জানি। ডিডিটি সংকেত কি দেখলাম? ওই যে CCl3, তারপরে C, এই সাইডে একটা H আছে, উপরে আমরা একটা বেনজিনের উপর ক্লোরোবেনজিন পাবো, উপরে একটা আমরা ক্লোরোবেনজিন পাবো, তো ক্লোরোবেনজিন নিচে নিলাম, আর নিচে একটা ক্লোরোবেনজিন পাবো। ঠিক আছে, এইটা হচ্ছে ডিডিটির সংকেত। বা এরপর আছে গ্যামাক্সিন। গ্যামাক্সিন হচ্ছে সাইক্লোহেক্সেন আছে না, সাইক্লোহেক্সেনের এই যে কর্নারগুলোতে যদি ক্লোরিন বসে তখন এটাকে গ্যামাক্সিন বলে। সাইক্লোহেক্সেনের কর্নারগুলোতে যদি ক্লোরিন বসে এটাকে বলে গ্যামাক্সিন। দ্যাটস ইট। আচ্ছা, এরপরে আমাদের অ্যালকোহল থেকে শুরু হয়। আমরা আজকে ক্লাসে অ্যালকোহল দেখবো না, অ্যালকোহল আমরা নেক্সট ক্লাসে দেখবো। নেক্সট ক্লাস মানে পর্ব 5-এ দেখবো। সো পর্ব 5-এর জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানানো থাকলো। পর্ব 5-এ আমরা অ্যালকোহল থেকে বাকি অংশ শুরু করবো। সো যারা যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাস করছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।